এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং যেমনটা তোমরা আমাকে রিকোয়েস্ট করো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে আর কি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে তার সেই সালটা এবং কোন এক্সামে এসেছে সেই এক্সামটা লিখে দিলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হয়, নাকি বুঝতে সুবিধা হয়। তো বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে সব কোয়েশ্চেনে লিখে দিলে কী হবে, জায়গা নিয়ে একটু সমস্যা হবে, একটু হিজিবিজি হয়ে যাবে, সেই কারণে আমি সমস্ত কোয়েশ্চেনে দিতে পারি না। তো আজকে আমি চেষ্টা করেছি 2021 সালে যে সমস্ত শিফটে ইডিয়ামগুলো এসছে, 2021 সালে এসএসসি সিজিএলে যে সমস্ত শিফটগুলোতে ইডিয়াম এসেছিলো সেই ইডিয়ামগুলোর মধ্যে থেকে আমরা আজকে চেষ্টা করব 8টা থেকে 10টা ইডিয়াম কিন্তু বোঝার। ওকে, তো আজকের ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর বারবারই বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বিশ্বাস করতে পারো আমাকে একদম নিশ্চিন্তে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকেই নেওয়া হয়েছে। তো এই বিষয়ে তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট তাহলে এটা আমাদের মিক্সড প্র্যাকটিস সেট, তো বুঝতেই পারছো, তো এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 15। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 1। তো আজকে আমরা কি করব, ইমপ্রুভমেন্ট দিয়ে কিন্তু ক্লাসটা শুরু করব। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 বলছে আই পারপাসলি, মানে আমি একদম উদ্দেশ্যগতভাবে একদম ভেবে চিনতে ডিড দ্যাট, আমি ওটা করেছিলাম, উইথ এ ভিউ টু অফেন্ড হার, মানে তাকে বিরক্ত করার জন্য। মনে করো একটি ছেলে তার একজন বন্ধুকে, তার হয়তো বন্ধুর ওপর একজন বন্ধু, যে বন্ধু ছিল অবশ্যই মেয়ে, ক্লিয়ার, তো তার বন্ধুর ওপরে তার রাগ ছিল এবং তাকে রাগানোর জন্য একটু ইচ্ছে করেই ফোন করে হয়তো তাকে উত্ত্যক্ত বা বিরক্ত করার জন্য ফোন করে উল্টোপাল্টা কথা বলেছে। তাই বলছে যে আই পারপাসলি ডিড দ্যাট, আমি একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ওটা করেছি, উইথ এ ভিউ, একটা উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, মানে উদ্দেশ্যে তাকে অফেন্ড করার, মেয়েটাকে অফেন্ড করার, মানে বিরক্ত করার উদ্দেশ্যে, রাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে। ক্লিয়ার? এবার এখান থেকে তোমাকে বুঝতে হবে যে কিছু কিছু আমাদের ফ্রেজ আছে, আমরা জানি কি টুর পরে কি হয়, টুর পরে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আমরা জানি কি টু প্লাস V1, তার মানে কি ইনফিনিটিভ, তাই তো, এটা হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু কিছু কিছু ফ্রেজ আছে যেখানে আমাদের টু থাকলেও কিন্তু V1 বসবে না, ভার্বের আইএনজি ফর্ম বসবে। সেটা কোন কোন ক্ষেত্রে, যেমন আমরা বলতে পারি এই ক্ষেত্রে উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু লুকিং ফরওয়ার্ড, FORWARD, লুকিং ফরওয়ার্ড টু বলতে পারি। ক্লিয়ার? আমরা অ্যাডিক্টেড টু বলতে পারি, কিন্তু অ্যাডিক্টেড টু বলতে পারি। ক্লিয়ার? ইন অ্যাডিশন টুও বলতে পারি, ইন অ্যাডিশন, ADDITION, ইন অ্যাডিশন টু। তো এই সমস্ত ফ্রেজের ক্ষেত্রে দেখো যে ইন অ্যাডিশন টু, অ্যাডিক্টেড টু, লুকিং ফরওয়ার্ড টু, আর যেটা এখানে আছে উইথ এ ভিউ টু, এদের পরে টু আছে, তা সত্ত্বেও কিন্তু ভার্বের আইএনজি বসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই রিলেটেড ইরর এই প্রথম কোয়েশ্চেনটাতে আছে, কি হবে, আই পারপাসলি ডিড দ্যাট, আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে, উদ্দেশ্যের সাথে ভেবেচিন্তে এটা করেছিলাম, উইথ এ ভিউ টু অফেন্ড, এই অফেন্ড ওয়ার্ডটাকে অফেন্ডিং করতে হবে, কারণ এই ফ্রেজের পরে ভার্বের আইএনজি বসে। তাহলে উইথ আ ভিউ টু অফেন্ডিং হার, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সি, উইথ এ ভিউ টু অফেন্ডিং হার। ক্লিয়ার? তাহলে একে সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, দেখো ছেলেটা কিন্তু রাগিয়ে দিচ্ছে ফোন করে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ইউ হ্যাভ কাম হিয়ার, তুমি এখানে এসেছো, উইথ দ্য ইন্টেনশন মানে কি, মতলব, উইথ মানে সাথে, দ্য ইন্টেনশন মানে মতলব, ওই মতলবটার সাথে, কিসের মতলব, ইন ইনসাল্টিং মি। দেখো ছবিটা ফলো করো, একটা ছেলে আর একটা মেয়ে একসাথে কোথাও ঘুরতে গেছিলো, হয়তো হাজব্যান্ড ওয়াইফ, ক্লিয়ার, এবং কোনো এক জায়গায় ওয়াইফের কিন্তু হাজব্যান্ডের ওপরে রাগ ছিল এবং জনসমক্ষে তাকে অপমান করার জন্য লোকজনের মধ্যে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে, এবং এই কাজ দেখে হাজব্যান্ড ওয়াইফকে বলছে তুমি এখানে এসেছো আমাকে অপমান করার, অপদস্থ করার একটা ইন্টেনশন নিয়ে, একটা মতলব নিয়ে কিন্তু তুমি এখানে এসেছো। তাহলে কি বলছে দেখো, অপমান করার, ইনসাল্ট মানে কি, ইনসাল্ট মানে অপমান করা, তাহলে এখানে বলছে মিনিংটা হচ্ছে কি, তুমি এখানে এসেছো অপমান করার। তাহলে দেখো এই যে র বা এর বললে আমাদের কি হবে, প্রিপোজিশন কি হবে, অব। তাহলে ইউ হ্যাভ কাম হিয়ার, তুমি এখানে এসেছো,
উইথ দ্য ইন্টেনশন মতলব অপমান করার, তাহলে এই ইনটা উঠে গিয়ে কি হবে, এই ইনটা উঠে গিয়ে আমাদের হবে হচ্ছে অব। ক্লিয়ার? তাহলে অব ইনসাল্টিং মি, উইথ অ্যান ইন্টেনশন বা উইথ দ্য ইন্টেনশন অব ইনসাল্টিং মি, বি ইজ দ্য কারেক্ট আনসার। টুয়ের বি দেখো অব ইনসাল্টিং মি আছে। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে উই ওয়ান্ট দ্য লিডার টু বি হি, বলছে আমরা চাই যে লিডার হোক সেই ব্যক্তিটা, হু যে ওয়ার্কস যে কাজ করে, ফর দ্য পিপল মানুষের হয়ে। এবার দেখো উই ওয়ান্ট দ্য লিডার টু বি হি, হি মানে কি সে, তাহলে সে বলবো নাকি আমরা বলবো আমরা চাই উই ওয়ান্ট দ্য লিডার টু বি দ্য পার্সন। ঠিক আছে, এইখানে আমরা নির্দিষ্ট করে কাউকে বলবো না, নির্দিষ্ট করে কাউকে বলবো না। দেখো এক জায়গায় অনেক ভিড় জমা হয়েছে, নেতাদের ভিড়। ক্লিয়ার? এবং তার মধ্যে থেকে জনগণরা কি বলছে, জনগণরা বলছে আমরা সেই ব্যক্তিটাকে চাই। ঠিক আছে, ইনডাইরেক্টলি নির্দেশ করে একটা ব্যক্তিকে দেখিয়ে বলছে যে আমরা সেই ব্যক্তিকে চাই যে ব্যক্তি কী হবে, সমস্ত মানুষদের কথা, অন্য সবার কথা ভাববে। ক্লিয়ার? নেতা হয়ে যাওয়ার পরে কারোর কথা ভুলে যাবে না, তাই বলছে সেই ব্যক্তিটাই নেতা হোক, আমরা চাই লিডার হোক যে কিন্তু মানুষের কথা ভাববে। তাহলে উই ওয়ান্ট দ্য লিডার টু বি হি বললে ভালো হবে নাকি সি ইজ দ্য কারেক্ট আনসার হবে? উই ওয়ান্ট দ্য লিডার টু বি এ পার্সন, টু বি এ পার্সন একজন ব্যক্তি হোক, আমরা চাই নেতা একজন ব্যক্তি হোক যে ব্যক্তি, হু যে ব্যক্তি ওয়ার্কস কাজ করে, ফর দ্য পিপল মানুষের হয়ে। ক্লিয়ার? এখানে আমরা পার্টিকুলারাইজ করব না, আমরা ইন জেনারেল বলবো, ইন জেনারেলি বলবো। ক্লিয়ার? যে একজন ব্যক্তি হোক আমরা চাই যে ব্যক্তিটা কিন্তু মানুষের হয়ে কাজ করবে, এমনটাই তো আমরা বলে থাকি, কাউকে নির্দেশ করে বলবো না, তাহলে আমাদেরকে পার্শিয়াল বলা হবে, কিন্তু যে আমরা নিরপেক্ষ নই, আমরা কিন্তু পক্ষপাত করি। তাহলে উই ওয়ান্ট দ্য লিডার টু বি দ্য পার্সন, সি ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 4 দাগ কি বলছে দেখো, 4 দাগ বলছে, হ্যাঁ 4 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে ইউ আর গেটিং আ বিউটিফুল স্যালারি, ইউ আর গেটিং আ বিউটিফুল স্যালারি মানে বলতে চেয়েছে ইউ আর গেটিং তুমি পাচ্ছ একটা সুন্দর বেতন পাচ্ছ। ক্লিয়ার? এইবার এখান থেকে আমাদের জানতে হবে যখন স্যালারির কথা বলবে, স্যালারি SALARY, স্যালারি মনে করো একটা ইনকাম বললো, ইনকাম, স্যালারি, ইনকাম বা চেক, আমরা ব্যাংকে চেক দিই, পয়সা দিয়ে চেক, পয়সার চেক CHEQUE চেক দিই, বা আমরা বলতে পারি একটা প্রফিটের কথা বলতে পারি, বিজনেসে আমাদের প্রফিট হয় ইনভেস্ট করার পর। তাহলে এদের ক্ষেত্রে যখন একটা হিউজ অ্যামাউন্ট হবে বা লার্জ অ্যামাউন্ট, লার্জ LARGE, লার্জ অ্যামাউন্ট AMOUNT, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা লার্জ অ্যামাউন্ট অফ স্যালারি বলতে পারি। কিন্তু এই বিষয়টার ক্ষেত্রে আমাদের সব থেকে সুন্দর হবে হ্যান্ডসাম ওয়ার্ডটা ইউজ করলে, হ্যান্ডসাম। ক্লিয়ার? এদের ক্ষেত্রে আমরা কি করব, এদের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কি এই সমস্ত গুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যান্ডসাম। ক্লিয়ার? বোঝা গেল? আমরা বলবো আ হ্যান্ডসাম স্যালারি, আ হ্যান্ডসাম ইনকাম, আ হ্যান্ডসাম প্রফিট, আ হ্যান্ডসাম চেক, মানে একটা ভালো মাপের বা ভালো পরিমাণের একটা লার্জ অ্যামাউন্টের একটা চেক। ক্লিয়ার? এদের ক্ষেত্রে আমরা হ্যান্ডসাম বলবো। তাহলে ইউ বিউটিফুল আমরা কিন্তু বলবো না, বিউটিফুল বলবো না, হেভি বলবো না, স্মার্টও বলবো না, হ্যান্ডসাম। এই পয়সার ক্ষেত্রে একটা লার্জ অ্যামাউন্টের স্যালারি বা প্রফিট বা চেক বা ইনকাম হলে আমরা হ্যান্ডসাম বলবো। তাহলে ইউ আর গেটিং আ বিউটিফুল স্যালারি না, ইউ আর গেটিং আ হ্যান্ডসাম স্যালারি। দেখো অনেক টাকা কিন্তু মাসে স্যালারি পায়, ছবিটা ফলো করো, এবং সে কিন্তু আরামে হেলান দিয়ে বসে আছে এবং ভাবছে কি করবে এত টাকা দিয়ে। ক্লিয়ার? তাহলে এবার যাবো কিন্তু সুন্দর হয়ে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 5 দাগ। 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ কি বলছে, হ্যাঁ আমরা 5 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, বলছে আই ওয়াচড হিম ফেল, মানে বলছে একটা ছেলে দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এই ছেলেটি, এবং সে রাস্তাতে যেতে গিয়ে দেখছে আর একটা ছেলে, পরিচিত একটা ছেলে কিন্তু রাস্তায় পড়ে গেছে, এবং সে বাড়ি গিয়ে বলছে যে আই ওয়াচড আমি দেখেছিলাম হিম তাকে ফেল পড়ে যেতে। এখানে ফেল কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, এটা কিন্তু V2। ক্লিয়ার? তাহলে এর ফার্স্ট ফর্ম কি, এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফল, সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, থার্ড ফর্ম হচ্ছে ফলেন, ফল ফেল ফলেন। ক্লিয়ার? এবার বিষয়টা কি, এখান থেকে তোমাদের একটা নিয়ম জানতে হবে। নিয়মটা কি, কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বের পরে অবজেক্ট দিয়ে আমাদের হয় ভার্বের ফার্স্ট ফর্ম আনতে হবে বা ভার্বের আইএনজি ফর্ম। কিছু কিছু ভার্ব যেমন ধরো ওয়াচ, যেমন ধরো বললাম সি হিয়ার,
CSEE সি ভার্ব, আর কি আছে হিয়ার ভার্ব, সি হিয়ার, নোটিস NOTICE সি হিয়ার নোটিস, আর ওয়াচ WATCH ওয়াচ। এই চারটে ভার্বের ক্ষেত্রে সি হিয়ার মানে শোনা, নোটিস লক্ষ্য করা, ওয়াচ মানে দেখা, এদের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আমরা আনতে চাই তাহলে এদের পরে একটা অবজেক্ট বসবে, এদের পরে একটা অবজেক্ট বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বা আইএনজি ফর্ম। মাথায় রাখবে যে এই চারটে ভার্বের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আনতে হলে তার ফার্স্ট ফর্ম বা আইএনজি ফর্ম, এদের পর কি দেবো, অবজেক্ট বসবে, একটা অবজেক্ট প্লাস হয় V1 বসবে, কোনো টু লাগবে না কিন্তু, ক্লিয়ার, V1 বা VING, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এখানে কি বলছে দেখো, আই ওয়াচড হিম ফেল, তাহলে এখানে কেন ফেল হবে, আমরা বললাম কি এই ওয়াচের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটা কি হবে, ফেলটা ফল হবে, FALL ফল। অপশনে চলে যাব, তাহলে আই ওয়াচড হিম ফল কোথায় আছে দেখো, A ইজ দ্য কারেক্ট আনসার, আই ওয়াচড হিম ফল, আমি তাকে পড়ে যেতে দেখেছিলাম। এবার চলে যাব নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, তাহলে কিন্তু আমাদের ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন হয়ে গেল। এবার আমরা যাবো ইররের কোয়েশ্চেন, ইরর নিয়ে আমরা আলোচনা করব। কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে দ্য ডেকোরেশন, ডেকোরেশন মানে যা জানো তোমরা সাজগোজ, ক্লিয়ার, দ্য ডেকোরেশন অন দ্য ওয়াল, দেয়ালের যে ডেকোরেশন, ওয়্যার ছিল এ হর্স পেইন্টিং, মানে দেয়ালের যে ডেকোরেশনটা ছিল সেই ডেকোরেশনে কিছুই ছিল না, শুধুমাত্র একটা কি ছিল, এ হর্স পেইন্টিং, মাথায় রাখবে একটা হর্স পেইন্টিং, ক্লিয়ার। তাহলে এ হর্স পেইন্টিং সাবজেক্ট কি, এ হর্স পেইন্টিং সাবজেক্ট সিঙ্গুলার, এ হর্স পেইন্টিং হচ্ছে কি সিঙ্গুলার, SIN, আচ্ছা এ হর্স পেইন্টিং নয় সাবজেক্ট, আমরা এটা নয়, সাবজেক্ট হচ্ছে এ ডেকোরেশন, ক্লিয়ার। অবশ্যই এ হর্স পেইন্টিং সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট আমাদের তো এটা নয়, সাবজেক্ট হচ্ছে দ্য ডেকোরেশন, দ্য ডেকোরেশন, ডেকোরেশন সাবজেক্ট, সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট JECT সাবজেক্ট, এবং সাবজেক্টটা কি সিঙ্গুলার, SINGULAR সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে এর সঙ্গে আমাদের কি বসবে, এর সঙ্গে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে, SIN সিঙ্গুলার ভার্ব, ক্লিয়ার। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব যাবে, তাহলে এই ওয়্যারটা কি হবে, এই ওয়্যারটা আমাদের হবে ওয়াজ, কারণ কি, কারণ হচ্ছে আমাদের সাবজেক্ট ডেকোরেশন। কি করে বুঝলাম, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, অন প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, দ্য ডেকোরেশন, ডেকোরেশন গোনা যায় না, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, তাহলে কি হবে, দ্য ডেকোরেশন অন দ্য ওয়াল ওয়াজ এ হর্স পেইন্টিং, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে কিন্তু 6 নাম্বার কোয়েশ্চেনের আমাদের 3 নাম্বার পার্টে ভুল, ওয়্যারটা ওয়াজ হবে। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 7 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 7 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 7 দাগের ইরর কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে আই হ্যাভ চেকড দিস, বলছে আমি এটা চেক করেছি, আচ্ছা বলছে আই হ্যাভ চেকড দিস মান্থ ক্যালেন্ডার, মানে বলতে চেয়েছে এই মাসের, ভালো করে বোঝো, এই মাসের লাস্টে কিন্তু কি আছে, লাস্টে কিন্তু র আছে, র। তাহলে আমরা একটু আগে বললাম কি, র বা এর বললে, ক্লিয়ার, র বা এর বললে হয় আমাদের অব হবে, আর তা না হলে অ্যাপোস্ট্রফি এস হবে, ক্লিয়ার, বোঝা গেল। পজেসিভ কেস, তাহলে কি বলছে, আই হ্যাভ চেকড দিস মান্থ ক্যালেন্ডার নয়, এই মাস ক্যালেন্ডার নাকি এই মাসের, তাহলে মাসের বললে কি হবে, মাসের বললে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, মান্থস মানে মান্থস, MONTH তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস, মাসের, বোঝা গেল। আই হ্যাভ চেক দিস মান্থস ক্যালেন্ডার, 3 নাম্বার পার্টে ভুল, মান্থটা মান্থস হবে, মান্থটা কি হবে, মান্থটা কিন্তু তোমার মান্থস হবে। এবার যেমন নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। 8 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 8, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 8 দাগ, হি কমান্ডেড মি, সে আমাকে আদেশ দিয়েছিল, অ্যাজ ইফ, এই অ্যাজ ইফের মানে কি, অ্যাজ ইফের মানে হচ্ছে যেন, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ, মাথায় রাখবে। হি কমান্ডেড মি, সে আমাকে আদেশ করেছিল, অ্যাজ ইফ যেন, হি ওয়াজ মাই হাজব্যান্ড, সে যেন আমার স্বামী। তাহলে অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি তো সে আমার স্বামী ছিল না, স্বামী হওয়ার মতো করে আমাকে কিন্তু সে কমেন্ট করেছিল, উপদেশ দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল বা আদেশ, উপদেশ নয় এখানে আদেশ দিয়েছিল, কমেন্ট করা মানে আদেশ দেওয়া, ক্লিয়ার। তাহলে স্বামী হওয়া, তাহলে কল্পনা করে হওয়া বোঝাচ্ছে, কল্পনা করে কোনো কিছু হওয়া,
কল্পনা করে কোনো কিছু হওয়া বললে আমাদের কি হবে, ওয়্যার হবে। সাবজেক্টের পরে কিন্তু আমাদের ওয়্যার হবে, সাবজেক্ট যাই থাকুক, সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক না কেন আমাদের কিন্তু ওয়্যার হবে। কি বলছে, হি কমান্ডেড মি অ্যাজ ইফ হি ওয়াজ, এই ওয়াজটা কি হয়ে যাবে, ওয়াজটা ওয়্যার হয়ে যাবে। হি কমান্ডেড মি, সে আমাকে আদেশ করেছিল, অ্যাজ ইফ যেন সে ছিল আমার হাজবেন্ড। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, দেখো ইফ আই ওয়্যার, যদি আমি পাখি হতাম, তাহলে অ্যাকচুয়ালি তো আমি পাখি নই, আমি মানুষ, তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড, ক্লিয়ার। যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, তাহলে সেখানেও কি বলবো, ইফ আই ওয়্যার দ্য পিএম, ক্লিয়ার, বোঝা গেল। কল্পনা করে হওয়া বলছে, তাহলে এখানে কিন্তু আমাদের কি বসবে, এখানে কিন্তু সবই আমাদের ওয়্যার বসেছে, দেখো ওয়্যার, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে 8 নাম্বার কোয়েশ্চেনে 2 নাম্বার পার্টে ভুল, ওয়াজটা ওয়্যার হবে, কল্পনা করে হওয়া বলছে। নেক্সট কোয়েশ্চেন চলো 9 দাগ কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 9, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে দিস কন্টেইনার, এই কন্টেইনারটি, পাত্রটি, ইজ ফুল, পরিপূর্ণ, ড্যাশ ওয়াটার, জল দিয়ে পরিপূর্ণ। এখানে কিন্তু এটা কিন্তু ভার্ব নয়, ফিল মানে ভার্ব, ঠিক আছে। সো সেই কারণে আই ক্যান নট ক্যারি, আমি পারি না বহন করতে, ইট, এটাকে, ফর এ লং ডিস্ট্যান্স, দীর্ঘ দূরত্ব ধরে আমি এটাকে বহন করতে পারি না, অ্যাট ওয়ান গো, মানে একবারে বেশি দূর নিয়ে যেতে পারি না, যেহেতু কন্টেইনারটা পুরো জলে পরিপূর্ণ। এইবার এখান থেকে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ফিল। ফিল হচ্ছে ভার্ব, FILL, ফিল, VERB, ফিল ভার্ব, ক্লিয়ার। তাহলে এই ফিলটা যেহেতু ভার্ব, তাহলে এই ফিল দিলে আমি যদি বলি ফিল্ড উইথ, তখন বলবো দিস THIS, দিস গ্লাস, ধরো আমি বললাম দিস গ্লাস ইজ ফিল্ড, FILLED, ফিল্ড। আর এখানে ফিল্ডের পরে কি হবে, উইথ, ফিল্ড ভার্ব হলে উইথ বসবে, দিস গ্লাস ইজ ফিল্ড উইথ ওয়াটার, WATER, ভালো করে বোঝো। তাহলে ভার্ব হলে কিন্তু আমাদের উইথ বসছে, আর যদি নাউন হয় সেক্ষেত্রে, নাউন নয় অ্যাডজেক্টিভ হলে আমাদের অফ বসবে, ফুল অফ বলি না, ফুল অফ ফ্লাওয়ার্স, ফুল অফ পেন্স, ক্লিয়ার। তাহলে সেরকম ফুল অফ ওয়াটার হবে, ফুল অব ওয়াটার, কোনো কিছু দিয়ে পরিপূর্ণ, এটা ফুল মানে হচ্ছে পূর্ণ, ক্লিয়ার। তাহলে আমি বলতে পারি ফুল, FULL, ফুল হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে আমরা কি বলবো, যে দিস কন্টেইনার বা দিস গ্লাস ইজ ফুল, FULL, এই ফুলটা কিন্তু অ্যাডজেক্টিভ। গ্লাস নাউনকে বোঝাচ্ছে, গ্লাসটা কেমন, গ্লাসটা ফুল। এবার কি দিয়ে, অব, ফুল অব ওয়াটার, WATER, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে ফুল হলে ফুলের সঙ্গে অব বসবে, আর ফিল যদি হয় ভার্ব তাহলে কিন্তু উইথ বসবে, মাথায় রাখতে হবে। তাহলে 9 এর কোন নাম্বার পার্টে ভুল, আমাদের 1 নাম্বার পার্টে ভুল। এখানে ফুল বলেছে, তাহলে উইথটা কি হবে, উইথটা উঠে গিয়ে আমাদের অব হবে। দিস কন্টেইনার ইজ ফুল অফ ওয়াটার, সো আই ক্যান নট ক্যারি ইট ফর আ লং ডিস্টেন্স অ্যাট ওয়ান গো, বোঝা গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে 10 নাম্বার পার্ট কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে কোয়েশ্চেন নাম্বার 10 বলছে কি বলছে, উই মাস্ট ডিনাউন্স, আমাদেরকে অবশ্যই, ডিনাউন্সের মানে যদি তোমরা না জানো, ডিনাউন্স মানে কিন্তু হেট মানে যদি না জানো তার মানে হচ্ছে কি ঘৃণা করা, ক্লিয়ার। তাহলে বলছে উই মাস্ট, আমাদেরকে অবশ্যই ঘৃণা করতে হবে, জাস্টিস মানে হচ্ছে সুবিচার, জাস্টিসের মানে কি সুবিচার বা ন্যায় বিচার, ক্লিয়ার, বা ন্যায়কে ঘৃণা করতে হবে। অ্যান্ড অপারেশন মানে কি অত্যাচার, মানে হচ্ছে অত্যাচার। তাহলে এবার দেখো এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু চালাকি করেছে, তোমাদেরকে কিন্তু একটু ফন্দির মধ্যে আটতে চেয়েছে। বিষয়টা কি, এটা একটা ওয়ার্ড রিলেটেড ইরর, ওয়ার্ড মানে ভুল ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, ক্লিয়ার। বলতে চেয়েছে কি দেখো, বলছে উই মাস্ট ডিনাউন্স, আমাদেরকে অবশ্যই ঘৃণা করতে হবে, ন্যায় বিচারকে ঘৃণা করতে হবে, এটা কোনোদিন হতে পারে, ক্লিয়ার। তাহলে আমাদের ন্যায় বিচারকে ঘৃণা করতে হবে, অ্যান্ড অপারেশন, অত্যাচারকে তো ঘৃণা করতে হবে বুঝতে পারলাম, কিন্তু ন্যায় বিচারকে নয়। এখানে হবে জাস্টিস নয়, এখানটা হবে কি, এই জাস্টিসটা উঠে গিয়ে আমাদের হবে ইনজাস্টিস, ক্লিয়ার, ইনজাস্টিস, JUSTIC, ক্লিয়ার। এটা হচ্ছে যে অন্যায় যে অবিচার, ক্লিয়ার, সেটাকে আমাদেরকে ঘৃণা করতে হবে, অন্যায় অবিচারকে। তাহলে ইনজাস্টিস দিলে আমাদের হয়ে যাবে অবিচার, ক্লিয়ার। তাহলে ইনজাস্টিস অ্যান্ড অপারেশন। 2 নম্বর পার্টে ভুল, 10-এর জাস্টিসটা ইনজাস্টিস হবে, কারণ জাস্টিসকে কেউ আমরা ঘৃণা করব না, আমরা ইনজাস্টিসকে ঘৃণা করব, অন্যায় বিচারকে, ক্লিয়ার, অবিচারকে ঘৃণা করব।
10-এর 2 নম্বর পার্টে ভুল, জাস্টিস ইনজাস্টিস। এবার চলো নেক্সট, তাহলে আমাদের ইররের কোয়েশ্চেন হয়ে গেল। এবার যাবো আমরা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেনে কিন্তু আমরা চলে যাব। 11 দাগ, এই জন্যই কিন্তু আমি বলেছি সবসময় তোমাদেরকে মিনিং পড়ে কিন্তু কোয়েশ্চেন সলভ করতে হবে। তাহলে 11 দাগ কি বলছে দেখো, বলছে হোয়াট উড ইউ হ্যাভ ডান, বলছে তুমি কি করতে। এই যে উডের সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এগুলোর মানে থাকলে কি হয়, করতাম, বলতাম, যেতাম, খেতাম, এরকম। তাহলে কি আগে জিজ্ঞেস করছে হোয়াট উড ইউ হ্যাভ ডান, তুমি কি করতে ইফ যদি ইউ ড্যাশ দ্য ট্রেন। তাহলে এখানে কি বলছে দেখো, মিস করার কথা বলছে। তাহলে আমরা একটা জিনিস শিখেছিলাম, জিনিসটা আর একবার মনে করিয়ে দিই, ইফের সাথে এই ধরনের বাক্যগুলো যে অতীতে দুটো কাজ, যে একটা কাজ করলে আর একটা কাজ হতো, যদি আমি সেখানে যেতাম আমি তাকে দেখতে পেতাম, যদি আমি আরেকটু তাড়াতাড়ি যেতাম তাহলে ট্রেনটা পেতাম, যদি আরেকটু পড়তাম তাহলে পাস করতাম। এই যে তাম তাম, একটা কাজ করলে আর একটা কাজ হতে পারতো অতীতে, সেই ক্ষেত্রে আমরা ইংলিশে কিভাবে কনস্ট্রাক্ট করব বাক্যটাকে, ইফের সঙ্গে, ইফের সাথের অংশে আমাদের দিতে হবে হচ্ছে হ্যাড প্লাস V3, এবং বাক্যের অন্য অংশে কি হবে, বাক্যের অন্য অংশে কিন্তু উড হ্যাভ কুড হ্যাভ বসবে, WOULD, উড হ্যাভ বা কুড হ্যাভ, ক্লিয়ার, COULD, কুড হ্যাভ, HAV, এটা সমান সমান দিয়েছি, এটা তীর চিহ্ন দিয়ে দিই অন্য অংশে। তাহলে ইফের সাথের অংশে মাথায় রাখবে এই ধরনের বাক্যগুলোতে ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3, আর বাক্যের অন্য অংশে কি হবে, উড হ্যাভ কুড হ্যাভ বসবে। তাহলে দেখো এখানে কিন্তু উড হ্যাভ বসানো আছে, উড হ্যাভ কুড হ্যাভ, ক্লিয়ার। তো ইফের সাথের অংশে কি হবে সেই দিক থেকে বুঝতে পারবে, ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3, তাহলে একটা ভার্ব থার্ড ফর্ম, তার আগে হ্যাড লাগবে, ক্লিয়ার। তাহলে দেখো একদম শুধুমাত্র বি দাগে আছে, হ্যাড মিসড। তাহলে এইবার আমরা পুরোটা পড়বো একবার। দেখো বলছে হোয়াট উড ইউ হ্যাভ ডান, তুমি কি করতে, কেউ একজন জিজ্ঞেস করছে, ক্লিয়ার। দেখো ট্রেনটা, ছবিটা ফলো করো, একজন ব্যক্তি একটুর জন্য ট্রেনটা মিস করতে করতেও বেঁচে গেছে, ট্রেনটা পেয়ে গেছে, এবং ট্রেনের ওপরে যে সমস্ত যাত্রীরা আছে বা বন্ধুরা আছে তারা বলছে তুই যদি আজকে ট্রেনটা না পেতিস তাহলে কি করতিস, তাই বলছে হোয়াট উড ইউ হ্যাভ ডান, তুই কি করতিস বা কি করতে, ইফ ইউ হ্যাড মিসড। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ইফ ইউ হ্যাড, ইফের সঙ্গে হ্যাড V3, হ্যাড মিসড, MISSED, ক্লিয়ার, ইফ ইউ হ্যাড মিসড দ্য ট্রেন। ওকে, তাহলে 11 দাগের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, নিয়ম মতো কিন্তু আমরা সব ঠিক বুঝতে পারলাম। এবার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। 12 দাগ কি বলছে আমরা দেখবো, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য জব, বলছে তারা, দেখো ছবিটা ফলো করো, একটা বস এসছে, বস এসে দেখছে এবং তার ম্যানেজারদেরকে জিজ্ঞেস করছে, দুই ম্যানেজারকে বলছে এই কর্মীরা কি তাদের কাজ ইতিমধ্যে শেষ করে ফেলেছে, দেখো জিজ্ঞেস করছে, দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য জব, তারা ইতিমধ্যে কাজটা শেষ করে ফেলেছে, তারা কি ফেলেনি, ম্যানেজারদেরকে জিজ্ঞেস করে যাচাই করছে, ঠিক আছে। এটা হচ্ছে লাস্টে একটা কোয়েশ্চেন ট্যাগ দিয়েছে, বাক্যটা কিন্তু প্রশ্নবোধক নয়, বাক্যটা অ্যাসার্টিভ, আর লাস্টে এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা পার্ট দিয়েছে, এটাকে আমরা বলি কোয়েশ্চেন ট্যাগ। তো এই কোয়েশ্চেন ট্যাগ কোনগুলো, আমরা লাস্টে যে বাক্যটাকে এমফাসাইজ করার জন্য, ঠিক আছে, জোরালো করার জন্য যে একটা কোয়েশ্চেন অ্যাড করি না, তুমি খেয়েছো, তুমি কি খাওনি, তুমি গেছিলে, তুমি কি যাওনি, তুমি বলেছো, তুমি কি বলনি, তুমি পড়েছো, তুমি কি পড়োনি, এই যে পড়োনি, বলনি, খাওনি, এই অংশগুলোকে আমরা কি বলবো, কোয়েশ্চেন ট্যাগ, বাক্যটাকে জোরালো করার জন্য, ক্লিয়ার। এবং সেই কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি, বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব, তাহলে এখানে হ্যাভ রয়েছে, আমাদের হ্যাভ আনতে হবে আগে, বাক্যে যদি কোনো জায়গায় নট না থাকে নট আনবো, থাকলে বাদ দেবো। তাহলে নট নেই এই বাক্যে, কোনো জায়গায় নট নেই, তাহলে নট আনলাম, প্রথমে হেল্পিং ভার্ব দিলাম হ্যাভ, তারপরে নট নেই বলে নট আনলাম, তারপরে সাবজেক্ট দে, হ্যাভ নট দে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার। হ্যাভ নট দে, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য জব, হ্যাভ নট দে, তারা কি করেনি, সি ইজ দ্য কারেক্ট আনসার, 12C উত্তর। নেক্সট 13 দাগ কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, ড্যাশ ক্যান বি নো এক্সকিউজেস, বলছে আর কিন্তু কোনো এক্সকিউজেস হবে না, কোনো অজুহাত হবে না, দিস টাইম এইবার স্টুডেন্টস, দেখো ক্লাসের মধ্যে একজন টিচার কিন্তু পড়াশুনো করে আসেনি বলে ছাত্রদের ধমক দিচ্ছে, দেখো একজনকে উঠে দাঁড় করিয়েছে, সে পড়াশুনো পারেনি, এবং তাকে বলতে গিয়ে কিন্তু সমস্ত ছাত্রদের কিন্তু সাবধান করে দিচ্ছেন শিক্ষক মশাই, তিনি বলছেন যে এই যে পড়া পাচ্ছ না, আমি পড়িয়ে দিয়েছিলাম আগের দিন সুন্দর করে, তারপরেও কিন্তু তোমরা পড়ে আসোনি, এরপর থেকে কিন্তু আর কোনো অজুহাত হবে না যে আমি বাড়ি ছিলাম না, শরীর খারাপ ছিল, মাথায় যন্ত্রণা করছিল, পড়তে বসতে পারিনি, এরকম কোনো অজুহাত খাটবে না এরপর থেকে। তাহলে
ড্যাশ ক্যান বি নো এক্সকিউজেস দিস টাইম, এইবার কিন্তু আর সেখানে কোনো অজুহাত খাটবে না ছাত্ররা। তাহলে দে আর বলে দিই, দে আর মানে কি, এটা অ্যাপোস্ট্রফি আরই দিয়েছে মানে কি, দে আর মানে তারা হয়, দে আর আর, এটার মানে হচ্ছে দে THEY, দে আর, এটাকে কন্ট্রাক্টেড ফর্ম বলে, কন্ট্রাকশন শর্টে এরকম করে লিখি আমরা, ঠিক আছে। তারা হয়, দে মানে তো তোমরা জানো, দে মানে হচ্ছে তারা, দে আর মানে তাদের, আর দে আর মানে সেখানে। তাহলে এইটাই হবে, বাদ বাকিগুলো তো এখানে কোনো দরকার নেই, দে লাগবে না, দে আর তাদের লাগবে না, ক্লিয়ার, দে আর তারা হয় লাগবে না, এটা লাগবে হচ্ছে এই ধরনের বাক্যগুলোকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি বাক্য, ক্লিয়ার। দেয়ার ক্যান বি নো এক্সকিউজ, আর কিন্তু কোনো অজুহাত খাটবে না এইবার, দিসবার স্টুডেন্ট, ছাত্ররা, ক্লিয়ার। এই ধরনের বাক্যগুলো আমরা দেয়ার দিয়ে শুরু করি। আরও অনেক দেয়ার দিয়ে বাক্য আমরা দেখেছি, যে দেয়ার আর 3 স্কুলস ইন আওয়ার ভিলেজ, দেয়ার আর 3 ট্যাপ কলস ইন আওয়ার ভিলেজ, ক্লিয়ার, দেয়ার আর 3 পন্ডস ইন আওয়ার ভিলেজ। এইরকম ক্ষেত্রে আমরা কিন্তু দেয়ার দিয়ে বাক্য শুরু করি, দেয়ার দিয়ে। তাহলে দেয়ার ক্যান বি নো এক্সকিউজেস দিস টাইম স্টুডেন্টস, টিচার কিন্তু সাবধান করে দিচ্ছে ছাত্রদেরকে। ওকে, তাহলে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, 13 দাগের। যেমন নেক্সট কী বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কী বলেছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন বলছে 14 দাগ, বলছে যে থ্রু আউট হিজ কেরিয়ার, বলছে তার যে কেরিয়ার, সেই কেরিয়ারের মধ্যে দিয়ে সারা কেরিয়ার জুড়ে হিজ পারফরমেন্স, তার যে পারফরমেন্স, হ্যাজ ফেয়ারলি, একদম পরিষ্কারভাবে বিন কী ছিল, মানে একজন বুঝতেই পারছো সুন্দর একজন ক্রিকেটার বিরাট কোহলি, এবং তার পারফরমেন্স যে কনসিস্টেন্ট মানে কি ধারাবাহিক, সেটা কিন্তু তোমরা বুঝতে পারো। তাই বলছে পুরো তার হোল কেরিয়ার জুড়ে, তা এতদিন ধরে যে খেলছে, তাহলে এই পুরো কেরিয়ার জুড়ে তার কিন্তু পারফরমেন্সটা একদম ফেয়ারলি, পরিষ্কারভাবে কি বলতে চেয়েছে, যে প্রতিনিয়ত ভালো পারফর্ম করে, প্রতিনিয়ত ভালো ব্যাট করে, ভালো রান করে, তাকে আমরা কি বলি, কনসিস্টেন্ট ব্যাটসম্যান, ঠিক আছে, কনসিস্টেন্ট ব্যাটসম্যান। তাহলে কনসিস্টেন্ট, এখানে দেখো কী হবে, কোন পার্টস অফ স্পিচটা হবে, মানে একটা ওয়ার্ডের তো অনেক ভার্ব থাকে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ক্লিয়ার, তো কোনটা হবে, বাক্যের মিনিংগুলো আগে ভালো করে দেখে নিই, সাথে পার্টস অফ স্পিচ। কনসিস্টেন্স এটা হচ্ছে নাউন, এর মানে কি, ধারাবাহিকতা, ধারাবাহিকতা, ক্লিয়ার। পরেরটা কি বলে দেখো, কনসিস্টেন্ট, এই কনসিস্টেন্ট মানে কি, এটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ধারাবাহিক, ক্লিয়ার। এরপরে চলে আসবো কনসিস্ট মানে কি, গঠিত হওয়া, তাহলে এই কনসিস্টিং এর মানে হচ্ছে গঠিত বলতে পারি, বা অংশগত বা বলতে পারি, কিন্তু অংশগত আমরা বলতে পারি, অংশগত। কনসিস্ট মানে গঠন করা, আর কনসিস্টিং মানে অংশগত, এটাও কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভ বলতে পারি। কনসিস্টিং মানে এটাকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলবো, এই ওয়ার্ডটাকে, কনসিস্টিং, কোনো কিছুর অংশগত, ঠিক আছে। কনস্টিটিউট মানে গঠন করা, আর কনস্টিটিউটেড মানে হচ্ছে গঠিত, ক্লিয়ার, এটার মানে হচ্ছে গঠিত, কনস্টিটিউটেড, তাহলে এটা কিন্তু একটা ভার্ব, ক্লিয়ার, এটা হচ্ছে একটা ভার্ব, এটার মানে হচ্ছে গঠিত। অ্যাডজেক্টিভ হিসেবেও আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, কনস্টিটিউটেডকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, ভার্ব, আমরা ভার্ব বললাম, ক্লিয়ার। তাহলে আমাদের লাগবে কি দেখো, ধারাবাহিক, যে তার পারফরমেন্সটা, তার কেরিয়ার জুড়ে তার পারফরমেন্সকে ডিফাইন করছে, পারফরমেন্স ওয়ার্ডটা কি, নাউন, তাহলে নাউনকে যে ডিফাইন করে, নাউনকে ডিফাইন করলে আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ হবে, তাহলে একটা অ্যাডজেক্টিভ লাগবে, এবং না মিনিংটা কি হতে হবে, ধারাবাহিক, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ধারাবাহিক এবং ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। তাহলে আমাদের হবে থ্রু আউট হিজ কেরিয়ার হিজ পারফরমেন্স হ্যাজ বিন ফেয়ারলি কনসিস্টেন্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার, 14 বি। নেক্সট কোয়েশ্চেন 15 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 15 দাগ কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 15 বলছে আই অ্যাম নট সো সাকসেসফুল, বলছে আমি ততটা সাকসেসফুল নই যতটা শি ইজ, একটা মেয়ে হয়, দেখো একটি ছেলে একটি মেয়েকে দেখিয়ে বলছে সে কিন্তু একজন বড় প্রফেসর বলতে পারি, বড় ডক্টর বলতে পারি, প্রচুর সে সফলতা পেয়েছে, সফল হয়েছে অনেক বড়, কিন্তু ছেলেটা তার ক্লাসমেট কিন্তু ততটা সফল হতে পারেনি, সেও সফল হয়েছে, তাই বলছে আমি তার মতো অতটা সফল হতে পারিনি যতটা মেয়েটা হয়, ক্লিয়ার। তাহলে এটা বুঝতে পারছি আমরা, পজিটিভ ডিগ্রি দু রকমের হয়, একটা অ্যাজ দিয়ে হয়, একটা অ্যাজ দিয়ে হয়। অ্যাজ দিয়ে যে পজিটিভ ডিগ্রি হবে সেটা হবে হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক, AFFIR, অ্যাফার্মেটিভ, ঠিক আছে, হ্যাঁ বোধক। আর যেটা সো অ্যাজ দিয়ে আমরা করি, সো অ্যাজ দিয়ে পজিটিভ করি, এটা হয় নেগেটিভ, বাক্যের মধ্যে নট থাকে, নেগেটিভ, ক্লিয়ার। যেমন আমরা বললাম
রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম। দেখো আমি ছোট্ট করে লিখে দিই, এখানে বুঝতে পারবে। রাম ইজ অ্যাজ গুড, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম। ক্লিয়ার? রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম। দেখো আমরা অ্যাজ দিয়েছি, এগুলো ডিগ্রি করছি, এর মাঝখানে পজিটিভ ডিগ্রি হয় অ্যাজ দিয়ে, তাহলে এটা দেখো অ্যাজ আর অ্যাজ, এই বাক্যের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এটা হচ্ছে হ্যাঁ বোধক, এটাকে আমরা অ্যাফার্মেটিভ বলবো, অ্যাফার্মেটিভ পজিটিভ। আর একটা বাক্য আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, যে রাম ইজ নট, রাম স্যামের মতো ততটা ভালো নয়। আমরা কি লিখবো, যে রাম ইজ নট সো, রাম ইজ নট সো গুড, রাম ততটা ভালো নয় অ্যাজ স্যাম। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু এই নট এসছে বলে সো অ্যাজ দিয়ে। ক্লিয়ার? তাহলে নেগেটিভ পজিটিভ করতে গেলে সো অ্যাজ দিয়ে করতে হবে, স্যাম, SAM। ক্লিয়ার? SAM, স্যাম। হ্যাঁ, তাহলে অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক পজিটিভ করতে গেলে অ্যাজ, আর না বোধক পজিটিভ করতে গেলে সো অ্যাজ দিয়ে কিন্তু করতে হবে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, কি বলে চলে যাবো। তাহলে 15 আমাদের কোনটা উত্তর হবে আগে দেখে নিই। সো, আর এখানে বসবে হচ্ছে অ্যাজ, সো অ্যাজ, বি ইজ দ্য কারেক্ট আনসার, আই এম নট সো সাকসেসফুল অ্যাজ শি ইজ। বোঝা গেল? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে একটু লেখাটা জায়গা কম বলে কিন্তু একটু সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নেই, লেখাটা কিন্তু হাতের লেখাটা একটুখানি অন্যরকম হয়েছে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেন বলছে 16 দাগ, বলছে ওয়েন শি রিটায়ার্ড, যখন সে রিটায়ার করেছিল, অবসর নিয়েছিল, শি হ্যান্ডেড ড্যাশ দ্য চার্জ টু দ্য ভাইস প্রেসিডেন্ট, সে ভাইস প্রেসিডেন্টকে কিন্তু চার্জ, সমস্ত ক্ষমতা, সমস্ত দায়িত্ব কিন্তু দিয়ে গেছিল। আমাদের দুটো ফ্রেজাল ভার্ব আছে, একটা তাহলে আমাদের কিন্তু আমরা প্রিপোজিশনের ক্লাসে শুরু, প্রিপোজিশনের টপিকে কিন্তু এন্টার করেছি। ক্লিয়ার? আমাদের কিন্তু এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, আমরা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছিলাম, আমরা কিন্তু এবার প্রিপোজিশনের টপিকের মধ্যে চলে এসেছি। দেখো দুটো ফ্রেজাল ভার্ব আছে, একটা হচ্ছে HAND, হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার। ক্লিয়ার? হ্যান্ড ওভারের মানে কি, টু গিভ রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? কাউকে ছেড়ে দেওয়া, দায়িত্ব ছেড়ে দেওয়া, টু লিভ ছেড়ে দেওয়া, টু লিভ, LEAVE, টু লিভ রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? টু লিভ মানে কাউকে, কারোর কাছে রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া। আর টেক ওভার মানে কি, টেক ওভার, TAKE, টেক ওভার মানে হচ্ছে দখল করা, ফোর্সফুলি বলতে পারি আমরা, FORCEFULLY, ফোর্সফুলি টেক দ্য রেসপন্সিবিলিটি বা চার্জ, CHARGE। কেউ যদি স্বইচ্ছায় কাউকে দিয়ে দেয়, ছেড়ে দেয়, তখন আমরা বলবো হ্যান্ড ওভার। কোনো একটা অফিসের দায়িত্ব, কোনো একটা জায়গার পাওয়ার কাউকে দিয়ে দিল, ঠিক আছে, টু লিভ দ্য রেসপন্সিবিলিটি টু সামওয়ান, তাকে বলে হ্যান্ড ওভার করা। আর টেক ওভার করা মানে কি, দায়িত্ব নেওয়া, OVER, সেটা ফোর্সফুলি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফোর্সফুলি হয় টেক ওভার করা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা এখানে কি বলছে, এখানে ছেড়ে দিচ্ছে, বলছে হোয়েন শি রিটায়ার্ড শি হ্যান্ডেড ওভার, OVER, ওভার দ্য চার্জ টু দ্য ভাইস প্রেসিডেন্ট। ক্লিয়ার? তাহলে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রেজাল ভার্ব রিলেটেড এরর। ওকে, তাহলে এই দুটো ফ্রেজাল ভার্ব মাথায় রাখবে, হ্যান্ড ওভার আর টেক ওভার। টেক ওভার মানে ফোর্সফুলি, মোস্ট অফ দ্য কেসেস ফোর্সফুলি হবে। এবার যাবো নেক্সট 17 দাগ, কি বলছে দেখো 17 দাগ। এবার দেখো ছবিটা আমরা দেখলাম না, ছবিটা কি বলছে দেখো, যে রিটায়ার করছে সে কি করছে, সে কিন্তু দেখো হ্যান্ডশেক করছে, হ্যান্ডশেক করে কিন্তু তার দায়িত্ব ভাইস প্রেসিডেন্টকে দিয়ে দিচ্ছে। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 17 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 17। হ্যাঁ 17 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 17-এ আমরা চলে আসবো। 17 বলছে দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, দ্য প্রেসিডেন্ট উইল ফাইনালি হ্যাভ, বলছে প্রেসিডেন্ট কিন্তু শেষমেশ পাবে আর ন্যাশনাল মেমোরিয়াল, একটা জাতীয় কিন্তু স্মৃতিসৌধ পাবে, ড্যাশ হিজ অনার, মানে কি তাকে সম্মান জানিয়ে হয়তো তারই একটি স্মৃতিসৌধ বানানো হবে। মানে সে এতটাই ভালো প্রেসিডেন্ট ছিল, ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো কে ছিলেন ইনি একজন বিখ্যাত আমেরিকান ছিলেন এবং ফর্মার প্রেসিডেন্ট অফ আমেরিকা, বারাক ওবামা। ক্লিয়ার? তো তিনি এতটা ভালো প্রেসিডেন্ট ছিলেন, সেই কারণে কান্ট্রি ঠিক করেছে, নেশন ঠিক করেছে যে তাকে সম্মান জানিয়ে একটা মেমোরিয়াল বানানো হবে, স্মৃতিসৌধ বানানো হবে। তাহলে কাউকে সম্মান জানিয়ে কিছু করলে আমরা বলি ইন হিজ অনার বা ইন ওয়ান্স অনার, ইন হিজ অনার, HONOUR, ইন হিজ অনার, বা এখানে আমরা ওয়ান জেনারেল করার জন্য, জেনারেলাইজ করার জন্য ওয়ান্স বলতে পারি। কারো সম্মানে কোনো কিছু করাকে আমরা বলি
ইন ওয়ান্স অনার বা ইন হিজ অনার, ইন হার অনার, ঠিক আছে, কারোর সম্মানে কিছু করলে, তাহলে এখানে আমাদের কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, তাহলে এখানে ইন হবে। দ্য প্রেসিডেন্ট উইল ফাইনালি হ্যাভ আ ন্যাশনাল মেমোরিয়াল ইন হিজ অনার। 17 কিন্তু আমাদের তাহলে কোনটা উত্তর, সি ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। যেমন নেক্সট কোয়েশ্চেন 18 দাগ কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, ইফ ইউ আর ওরিড, বলছে যদি তুমি চিন্তিত হও, অ্যাবাউট দ্য প্রবলেম সম্পর্কে, দেখো ওরিড, এই ওরিডের পরে কিন্তু অ্যাবাউট প্রিপোজিশন হয় অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু ওরি যদি বলি, ওরি WORRY, ওরি পরে কিন্তু ফর হবে, ওরি ফর আর ওরিড অ্যাবাউট। এখানে ছোট্ট করে একটু প্রিপোজিশন বলে দিই, সেটা হচ্ছে ওরি WORRY, ওরির পরে আমাদের হবে কি ফর, আর ওরিড কিন্তু দেখো অ্যাবাউট রয়েছে, ওরিড WORRIED, ওরিড অ্যাবাউট ABOUT, মাথায় রাখবে। এবার চলো কোয়েশ্চেনে ফিরে যাবো। ইফ ইউ আর ওরিড অ্যাবাউট দ্য প্রবলেম, যদি তুমি চিন্তিত হও, দুশ্চিন্তিত হও প্রবলেম নিয়ে, ইউ শুড, দেখো একজন বাবা তার সন্তানকে বলছে, সন্তান হয়তো পরীক্ষায় ব্যর্থ হয়েছে, কোনো কম্পিটিটিভ এক্সামে পাস করতে পারেনি বলে আর কি মন খারাপ করে চিন্তিত হয়ে বসে আছে মুখে হাত দিয়ে, এবং বাবা একজন বিখ্যাত বিজনেসম্যান, সে কী করছে, ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছে, সে কী বলছে, বাবা ছেলেকে বলছে যে যদি ইফ ইউ আর ওরিড অ্যাবাউট দ্য প্রবলেম, সমস্যা নিয়ে তুমি যদি চিন্তিত হও, ইউ শুড ডু সামথিং ড্যাশ ইট, এই প্রবলেমটা নিয়ে তোমার কিছু করা উচিত, যে তোমার প্রবলেম, তুমি কেন ফেল করলে, কেন অসফল হলে, এই বিষয়টা নিয়ে তোমার একটু গবেষণা করা উচিত, অ্যানালাইজ করা উচিত, এবং ভুলটা ধরা উচিত, তারপরে ভালোভাবে খাটনিটা শুরু করা উচিত। তাহলে বাবা বলছে ইউ শুড ডু সামথিং, ইউ শুড ডু সামথিং ড্যাশ ইট, এই বিষয়ে, তাহলে এই বিষয়ে বা এই সম্পর্কে বললে আমাদের কি হয়, অ্যাবাউট হবে, অ্যাবাউট ইট, ইউ শুড ডু সামথিং অ্যাবাউট ইট, এই বিষয়ে তোমার কিছু করা উচিত, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে 18 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের, আমরা দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলছে যে কোয়েশ্চেন নাম্বার 19, দ্য ফাদার, বাবা সিমস, বাবাকে দেখে মনে হচ্ছে রিলিভড, বাবা খুব স্বস্তি পেয়েছে, অ্যাজ, যেহেতু হি ম্যারিড ড্যাশ বোথ হিজ ডটার্স, দেখো বাবা কি করেছে, একটা মেয়ে বাড়িতে এসছে, এবং বাবা তখন বলছে যে, বা বাড়ির কেউ একজন বয়স্ক লোক বলছে, বাবা এখন খুব খুশি হয়েছে, দেখো মুখে খুব হাসি, যে তার দুটো মেয়ে ছিল, সেই দুটো মেয়েকে কিন্তু ম্যারি অফ, একটা ফ্রেজাল ভার্ব আছে MARRY, ম্যারি অফ মানে বাড়ির কোনো গার্জিয়ান বা কোনো প্যারেন্টস বিয়ে দিয়ে দেওয়া, এর মানে হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া, ক্লিয়ার, বিয়ে করা নয় কিন্তু, বিয়ে দিয়ে দেওয়া। তাই বলছে বাবা দুটো মেয়ে ছিল, বোথ হিজ ডটার্স, দুটো মেয়েকে বিয়ে দেওয়ার ফলে বাবা কিন্তু একটু রিলিভড, একটু স্বস্তি পেয়েছে, অনেক চাপ মুক্ত হয়েছে। তাহলে এখানে ফ্রেজাল ভার্বটা কি, ম্যারি অফ, তাহলে আমাদের এখানে কি হবে, ফাদার সিমস রিলিভড, বাবা কিন্তু দেখে মনে হচ্ছে স্বস্তি পেয়েছে, অ্যাজ, যেহেতু হি ম্যারিড অফ, OFF, ম্যারিড অফ বোথ হিজ ডটার্স, বি ইজ দ্য কারেক্ট আনসার। তাই দুই মেয়েকে কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিল। দেখো এক মেয়ে কিন্তু বিয়ে করে দুই নাতনিকে নিয়ে বাবার সঙ্গে দেখা করতে এসেছে। ওকে, তাহলে 20 দাগে চলে যাবো। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো 20, হ্যাঁ নেক্সট 20 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে হি ইজ গেটিং ম্যারিড, বলছে সে কিন্তু বিবাহিত হচ্ছে, তার বিয়ে হতে চলেছে ড্যাশ মায়া, দেখো একটি ছেলে আর একটি মেয়ের সঙ্গে, মায়ার সঙ্গে, যার নাম মায়া, বিবাহিত হতে চলেছে। দেখো ম্যারি আমরা দুভাবে ইউজ করতে পারি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা জানি যে কোনো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে প্যাসিভ, ক্লিয়ার, অ্যামিজ আর ওয়াজ ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, বা গেটটাও কিন্তু একটা বি ভার্বের মধ্যে পড়ে, তো এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানেই কিন্তু প্যাসিভ। অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বা গেট, এদের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে প্যাসিভ। এবার ম্যারি ওয়ার্ডটাকে আমরা কীভাবে দুরকমভাবে ইউজ করবো, অ্যাক্টিভে এবং প্যাসিভে। ধরো আমি বললাম যে আই ম্যারিড, MARRIED, আই ম্যারিড, আমি বিয়ে করেছিলাম, আই ম্যারিড, মনে করো আমি বললাম যে আই ম্যারিড প্রেরণা, ক্লিয়ার, আই ম্যারিড প্রেরণা। এইবার এই বিষয়টা কিন্তু অ্যাক্টিভ, দেখো এখানে কি হয়েছে, অ্যাক্টিভ, ম্যারিড কিন্তু অ্যাক্টিভ, কারণ কি একটাই ভার্ব, সেটা সেকেন্ড ফর্মে আছে, কোনো কিন্তু প্যাসিভ নয়। এবার এই বাক্যটাকেই আমি প্যাসিভে করব, একটা বি ভার্ব নিয়ে এসে, আই ওয়াজ ম্যারিড, আমি বিবাহিত হয়েছিলাম, MARRIED, দেখো বি ভার্ব নিয়ে এসেছি, মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা কিন্তু প্যাসিভ, তাহলে আই ওয়াজ ম্যারিড। এইবার প্যাসিভ হলে, ম্যারি যুক্ত বাক্য প্যাসিভ হলে মানে ম্যারিড, তাহলে এই টু বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। অ্যাক্টিভ হলে কোনো টু লাগবে না, প্যাসিভ হলে টু বসবে, আই ওয়াজ ম্যারিড টু প্রেরণা, ক্লিয়ার। এবার বিষয়টা হচ্ছে এখানে বললাম তাহলে বি ভার্ব আর গেট একই জিনিস, তাহলে এখানে প্যাসিভে রয়েছে হি ইজ গেটিং ম্যারিড,
সে বিবাহিত হতে চলেছে কার সঙ্গে? মায়ার সঙ্গে। তাহলে এখানে কিন্তু কি বসবে? প্যাসিভ যেহেতু টু বসবে। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর ইরর বা প্রচুর প্রবলেম কিন্তু এরকম তোমরা পাবে, দেবে এই ম্যারি দিয়ে। অ্যাক্টিভে নো প্রিপোজিশন, প্যাসিভে কিন্তু টু হবে। প্যাসিভ দেখে বুঝতে হবে বি ভার্বের পরে ম্যারিড থাকবে। এবার চলো 20 ডি উত্তর। এবার যাবো নেক্সট। তাহলে আমাদের কিন্তু হ্যাঁ প্রিপোজিশনের ক্লাস হয়ে গেল। এবার আমরা শুরু করব কি? এবার শুরু করব হচ্ছে নেক্সট টপিক আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে ন্যারেশনের ক্লাস। তাহলে 20 দাগ কী বলছে দেখে নাও। শি সেইড, সে বলেছিল, মানে একটি মেয়ে বলেছিল, আই অ্যাম সরি, আমি দুঃখিত, আই অ্যাম নট এবল, আমি সমর্থ নই, টু সাবমিট, জমা দিতে, দোজ পেপার্স, ওই পেপার্সগুলো। কোনো হয়তো আর কি প্রজেক্ট দিয়েছিলেন কোনো টিচার পরীক্ষাতে এবং সেগুলো দিতে পারেনি কোনো কারণে, তো একটা মেয়ে স্যারের কাছে এসে বলছে আই অ্যাম সরি, আই এম নট এবল, আমি সমর্থ নই, টু সাবমিট, জমা দিতে, দোজ পেপার্স, ওই পেপার্সগুলো। ক্লিয়ার? এবার এখানে কী কী চেঞ্জ হবে? এই যে আই অ্যাম সরি এই বিষয়টাকে, আই অ্যাম সরি এই বিষয়টাকে তুমি এরকমটাও বলতে পারো শি ওয়াজ সরি, কিন্তু সব থেকে ভালো হবে কেউ যদি সরি বলে, অ্যাকচুয়ালি সরি বলছে মানে কি অ্যাপোলোজাইজ করছে, অ্যাপোলো, APPOLOSIZE বলতে পারি, অ্যাপোলজি বা অ্যাপোলোজাইজ করছে। ক্লিয়ার? তাহলে অ্যাপোলোজাইজ করা মানে কি ক্ষমা চাওয়া। তাহলে এই আই অ্যাম সরিটাকে তোমরা কি বলতে পারবে? অ্যাপোলজি বলতে পারবে, অ্যাপোলজি। ক্লিয়ার? বা অ্যাপোলোজাইজ বলতে পারি, অ্যাপোলজি, এটা GIAC বা ZD, এই এসিও হতে পারে, অ্যাপোলোজাইজ, APPOLOGIZD বা AC। ক্লিয়ার? অ্যাপোলোজাইজ বা কিন্তু অ্যাপোলোজাইজ বলতে পারো, হ্যাঁ ZDAC একই ব্যাপার। তাহলে এই বিষয়টাকে তোমরা কি বলবে? শি ওয়াজ সরি না বলে এটাকে সে অ্যাকচুয়ালি ক্ষমা চেয়েছিল, এই সেইটা তুলে দিয়ে অ্যাপোলোজাইজড বলতে পারো। ক্লিয়ার? এটাই কিন্তু উচিত করার। তো অ্যাকচুয়ালি তাহলে কী হলো? সে ক্ষমা চেয়েছিল এবং ক্ষমা চেয়ে কী বলেছিল? এই অ্যামিজার থাকলে ওয়াজ বের হবে, তাহলে আইটা প্রথম ব্যক্তি, মেয়েটা, তাহলে আইটা কিন্তু এখানে শি হবে, এই আইটা হবে শি, আর অ্যামটা কি হয়ে যাবে? অ্যামটা ওয়াজ, শি একজন বলে, এবল টু সাবমিট দোজ পেপার্স, এই হচ্ছে চেঞ্জ করতে হবে। এবার দেখবো আমরা কোথায় কোন অপশান কিন্তু আছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার চলে যাব, চলো কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন বলছে, তাহলে এক দাগের কোয়েশ্চেনটা আমরা দেখে নিই, এক দাগের কোয়েশ্চেন ঠিক আছে নাকি একটু দেখে নেবো। বলছে শি সেইড, সে বলেছিল, শি ওয়াজ সরি, দেখো শি ওয়াজ সরি দেখেছে, কোনো সমস্যা নেই। আমি ভাবলাম যে করলো, কোনো সমস্যা নেই। আইটাকে শি করা হলো, এবার এই অ্যামটাকে ওয়াশ করা হলো, কোনো বিষয় না, কিন্তু পরে দেখো ইজ রয়েছে, ইজটাকেও চেঞ্জ করতে হবে, পরের ভুল চেঞ্জ করেনি। নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, এবার কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার বিতে কি বলছে? শি সেইড, সে বলেছিল, দ্যাট যে শি ওয়াজ সরি অ্যান্ড শি উইল বি, কোথা থেকে আসলো? ওখানে বি ভার্ব ছিল, ওয়াজ ভার্ব, তাহলে এটা ভুল। সি দাগ, শি অ্যাপোলোজাইজড, দেখো এখানে অ্যাপোলোজাইজড করেছে, শি অ্যাপোলোজাইজড ফর, এবার এইখানটা একটু চেঞ্জ করে দিয়েছে। আগে দেখো ডি দাগটা করিনি, তাহলে বুঝতে পারবে, একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা সি দাগই আমরা দেখি আগে। শি অ্যাপোলোজাইজ, সে ক্ষমা চেয়েছিল, এবার এখানে দ্যাট না করে ফর দিয়ে জয়েন করে দিয়েছে। শি অ্যাপোলোজাইজ ফর নট বিং এবল, সে বলেছিল না আমি এবল নই, সেই কারণে নট, আর আগে ফর দিয়েছে জন্যে, নটের পরে যেহেতু ফর দিয়েছে, ফরের পরে ভার্ব আসলে তার আইএনজি হবে, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি, একটু নিজের মতো করে বাক্যটাকে বানিয়েছে। শি অ্যাপোলোজাইজড ফর নট বিং এবল টু সাবমিট দোজ পেপার্স, একদম পারফেক্ট, তুমি দেখলে বুঝতে পারবে। কারণ কি পরেরটা দেখো ভুল আছে। শি এক্সক্লেইমড, এটা এক্সক্লামেটরি বাক্য নয়, তাহলে এখানে এক্সক্লেইমড হবে না। শি এক্সক্লেইমড উইথ সরো, সে দুঃখের সঙ্গে বলেছিল, দ্যাট শি ওয়াজ সরি, সে ছিল সরি, অ্যান্ড এখানে দেখো উইল বি রয়েছে, এখানে উইল বি কেন হবে? বি ভার্ব ছিল। বোঝা গেল? তাহলে বাদ বাকি তিনটে অপশান এলিমিনেট করছি, হচ্ছে না, তার মানে কি? তার মানে আমাদের সি দাগেরটাই পারফেক্ট। শি অ্যাপোলোজাইজড ফর, জন্যে, কিসের জন্যে? নট ছিল বলে নট, আর বি ভার্ব ছিল, বি এবল ছিল, বিটাকে বিং করে দিলাম, কারণ প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি করতে হয়। ফর নট বিং এবল টু সাবমিট দোজ পেপার্স, একদম সি দাগটা পারফেক্ট। ক্লিয়ার? এইভাবে বুঝে বুঝে যাবে। এবার নেক্সট 22 দাগ কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে শি সেইড টু মি, সে আমাকে বলেছিল, আই অ্যাম গোয়িং শপিং, আমি শপিং করতে যাচ্ছি, ক্যান আই গেট ইউ সামথিং, আমি কি তোমার জন্য কিছু আনতে পারি? এইবার বিষয়টা হচ্ছে কি, এখানে আমাদের কি কি চেঞ্জ করতে হবে? ক্লিয়ার? এই যে আই মানে কোন ব্যক্তি? আই মানে শি, তাহলে আইটা কিন্তু শি হবে। এখানে অ্যাম রয়েছে, অ্যামটা কি হবে? ওয়াজ হবে। গোয়িং শপিং যেমন আছে তেমন হবে। এবার আবার এই আইটা কি হবে? এই আইটা কিন্তু শি হবে, এবং এটা কিন্তু প্রশ্ন করছে। ক্লিয়ার? এখানে আস্কড হবে। প্রথম বাক্যটা অ্যাসার্টিভ ছিল, দেখো প্রথম বাক্যটা অ্যাসার্টিভের মতো হবে, পরের বাক্যটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ, এটা কিন্তু আস্কড দিয়ে শুরু হবে। আস্কড এর পরে কি হবে? ভার্ব দিয়ে প্রশ্ন করেছে বলে একটা ইফ বসবে মাঝখানে, ইফ, তারপরে আইটা শি হবে, ক্যানটা কুড হবে, COULD। ক্লিয়ার?
কুড ইউ, এবার এই ইউটা কি দ্বিতীয় ব্যক্তি, তাহলে দ্বিতীয় ব্যক্তি এখানে কিন্তু ইউ সাবজেক্ট নয়, ইউ অবজেক্ট। আমি কি তোমার জন্য কিছু আনতে পারি, তাহলে এখানে মি হবে, ঠিক আছে। বাই মি, হ্যাঁ কুড গেট মি, মিটা মি থাকবে কারণ ইউ তো মিকেই বলছে, ক্লিয়ার। আবার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তাহলে মি হবে সামথিং। চলো এবার আমরা চেঞ্জ দেখে নেব। প্রথম অপশানে কি বলছে দেখো, শি সেইড, সে বলেছিল শি ওয়াজ গোয়িং শপিং অ্যান্ড সেইড টু মি, এবং আমাকে বলেছিল হবে না, ইফ আই ওয়ান্টেড সামথিং, এখানে ওয়ান্ট ছিল না, ক্যান কুড হবে, ক্লিয়ার। এইবার চলে আসবো পরেরটায়, শি সেইড, তাহলে প্রথমটা বুঝতে পারলে তো কেন হবে না, শি সেইড, এখানে প্রথম কথা শি সেইড, এখানে একটা দ্যাট বসবে, দ্যাট এখানে নেই, ঠিক আছে, সেটাও আমরা ধরলাম না। শি সেইড দ্যাট শি ওয়াজ গোয়িং শপিং অ্যান্ড সেইড টু মি, এবং আমাকে বলেছিল না, আমাকে কি করেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল, আস্ক হওয়ার কথা নেই, তাহলে ভুল। বিদাকে চলে আসো, বিদা কি বলছে, শি সেইড, সে বলেছিল শি ওয়াজ গোয়িং, এখানে দ্যাট বসবে, সব কটাতেই কিন্তু দ্যাট দেওয়া নেই, সব কটাতেই দ্যাট দেওয়া নেই, আচ্ছা সব কটাতেই আমরা দ্যাট দিয়ে নেবো। শি সেইডের পরে দ্যাট, শি সেইডের পরে এখানে একটা দ্যাট বসবে, ওকে। তাহলে বিদাক চলে আসো, শি সেইড দ্যাট শি ওয়াজ গোয়িং শপিং অ্যান্ড, দেখো এবং কি করেছিল, আস্কড, এবং জিজ্ঞাসা করেছিল, আস্কডের পরে ভার্ব দিয়ে প্রশ্ন হচ্ছে বলে ইফ, ক্লিয়ার, ইফ। এবার চলেছে তুমি কি কিছু চাও, আচ্ছা এখানে ক্যান আই গেট ইউ, আচ্ছা ক্যান আই গেট ইউ, আচ্ছা এখানে হবে না কারণ ইফের পরে আই হবে না, ইফের পরে আই হবে না, এখানে আই মানে তো ওখানে সি, তাহলে ইফ আই, তাই এখানে সি হবে, সি, আর ক্যানটা কুড হবে, এখানে ওয়ান্টেড নিচে, ক্লিয়ার, বি ভুল। পরেরটায় চলো, কি বলছে, শি সেইড, সে বলেছিল, মাঝখানে দ্যাট শি ওয়াজ গোয়িং শপিং অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করেছিল, ইফ, ঠিক আছে, ইফ শি ক্যানটা কুড গেট মি, মিটা মি রেখেছে, সামথিং, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার, যেমনটা আমরা বললাম। ডিদাগেরটা ভুল কোথায় দেখো, ডিদাগেরটা ভুল হচ্ছে যে শি সেইড শি ইজ গোয়িং, ভুল করে দাও, ওকে। তাহলে বোঝা গেল, শি সেইড, সে বলেছিল, ইজটা ওয়াজ হলো, শি ওয়াজ গোয়িং শপিং অ্যান্ড আস্কড, একদম পারফেক্ট। তারপরে মাঝখানে ভার্ব দিয়ে প্রশ্ন করেছে বলে ইফ, আইটা শি, ক্যানটা কুড, ইফ শি কুড গেট মি সামথিং, ক্লিয়ার। এই যে ইউটা মি হয়ে গেল, কুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে গেট আর সামথিং, ওকে। তাহলে 22-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে আমাদের সেটা হচ্ছে 23 দাগ। 23 দাগের ন্যারেশন কি বলছে দেখো, বলছে দ্য টিচার, শিক্ষক মহাশয় সেইড, বলেছিল, টেল মি স্টুডেন্টস, ছাত্ররা তোমরা আমাকে বলো, হোয়াট হ্যাভ ইউ লার্ন, তোমরা কি শিখেছো, ফ্রম দ্য লেকচার্স থেকে দিস উইক, এই সপ্তাহের যে লেকচার আমি দিয়েছি তোমাদেরকে, সেই লেকচার থেকে তোমরা কি শিখেছো সেটা আমাদেরকে বলো। এবার আমরা দেখবো যে এখানে চেঞ্জ কি হবে, ওকে। তাহলে এখানে কি বলতে দেখো, প্রথম বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে টেল মি স্টুডেন্টস, এটা কি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে ভার্ব দিয়ে আমাদের কোন বাক্য শুরু হয়, ভার্ব দিয়ে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে প্রথম অংশটাকে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের মতনই করতে হবে, তার মানে কিন্তু মাঝখানে টু বসাতে হবে, টু টেল, আর মি মানে কি, মি মানে হচ্ছে শিক্ষক, যদি ছেলে হয় হিম, টু টেল হিম, আর মেয়ে হলে হার, ক্লিয়ার। তো দ্য টিচার অ্যাকচুয়ালি আমরা করতে পারি জিজ্ঞেস করেছিল, আসল কথা কি, জিজ্ঞেস করেছিল যে তোমরা কি শিখেছো এই সপ্তাহের লেকচার থেকে, তাহলে দ্য টিচার আস্কড করবো সেইটাকে। এবার ইম্পারেটিভ যেহেতু, তাহলে কি করব, টু টেল মিটাকে হিম বা হার করতে পারি, কারণ শিক্ষক ছেলে মেয়ে দুটোই হতে পারে, ক্লিয়ার। এবার পরে কি আছে, পরে প্রশ্নবোধকের মতো আছে, প্রশ্নবোধকের ফর্মেই রাখবো, হোয়াট দেব, তারপরে ইউ মানে কি, ছাত্ররা, দ্য স্টুডেন্টস বা দে। এইবার এখানে হ্যাভ ছিল, হ্যাভাস থাকলে কি হবে, হ্যাভাস থাকলে আমাদের হবে হ্যাড, ক্লিয়ার। আর ইউটাকে দ্য স্টুডেন্টস করতে পারি বা দে করতে পারি, ক্লিয়ার। ফ্রম দ্য লেকচার দ্যাট দিস উইকটাকে দ্যাট করব। চলে আসো কি বলছে, অপশন দেখবো। প্রথম অপশন কি বলছে দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, টিচার জিজ্ঞেস করেছিল ছাত্রদেরকে, হোয়াট দে লার্ন, দেখো প্রথমে আমাদের ইম্পারেটিভ বাক্যটা করতে হবে, দেওয়া নেই, তারপরে কি আছে, লার্ন, শুধু লার্ন হবে না, হ্যাড লার্ন হবে, ভুল। পরেরটা কি বলছে, চলে আসো 2 নম্বর অপশানে, বলছে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, একদম ঠিক আছে, শিক্ষক মশাই জিজ্ঞেস করেছিল ছাত্রদেরকে টু টেল হিম, দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করেছে, টু দিয়ে টেল, তারপরে হিম, তাকে, একটা ছেলে, এখানে শিক্ষককে ছেলে ধরা হয়েছে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু টেল হিম হোয়াট দে লার্ন, দেখো এই পরের যে ইউটা ছিল, পরের ইউটাকে আমি কি বললাম, দে করতে হবে, তাহলে দে করেছে, কিন্তু শুধু লার্ন করলে হবে না, কারণ এখানে হ্যাভ ছিল, হ্যাভ লার্ন করতে হবে, হ্যাড লার্ন, হ্যাভাস থাকলে হ্যাড করতে হয়, ভুল। নাহলে কিন্তু বিদাগটা ঠিক হতো, শুধুমাত্র এখানে লার্নটের আগে এটা হ্যাড যোগ করলে। সিদাগে চলে আসবো, দ্য টিচার ওয়ান্টেড টু নো, আস্কড আর ওয়ান্টেড টু নো একই জিনিস, কিন্তু আস্ক জিজ্ঞেস করা, জানতে চাওয়া, একই জিনিস, সেম। দ্য টিচার ওয়ান্টেড টু নো হোয়াট দ্যাট স্টুডেন্টস লার্নড, এখানে হ্যাড লার্নড হবে, ভুল। পরেরটা চলে আসো, কি বলছে, লাস্ট ডি দাগ,
ডিরাক বলছে যে দ্য টিচার শিক্ষক মশাই জিজ্ঞেস করেছিল দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে, দেখো প্রথমটা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে করা আছে, টু টেল হিম, তাকে বলতে বলেছিল, হিম মি মানে আমাকে, তাহলে মিটা হিম হলো। ক্লিয়ার? এইবার কি বলেছে দেখো, পরেরটা প্রথমটুকু কি হলো ইম্পারেটিভ, পরেরটা হোয়াট দিয়ে শুরু হয়েছে, কারণ প্রশ্নবোধক বাক্য WH দিয়ে শুরু হলে মাঝখানে WH ওয়ার্ড বসে হোয়াট, তারপরে ইউটা হচ্ছে দে, ছাত্ররা ছিল, হ্যাভটা হ্যাড, হোয়াট দে হ্যাড লার্নড ফ্রম দ্য লেকচার, এই দিস উইকটা দ্যাট উইক। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 23-এর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মানে নেক্সট আমাদের ন্যারেশন কি বলছে দেখে নেব। দ্য কিং রাজা সেইড টু হিজ মেন, তার সৈনিকদেরকে বলেছিল, কি বলেছিল, ডু নট বি অ্যাফ্রেড অফ দ্য এনিমি, শত্রুদেরকে ভয় পেও না, ফেস দেম, তাদের সম্মুখীন হও, ব্রেভলি, সাহসিকতার সাথে। তাহলে এটা দেখো ডু দিয়ে বাক্য শুরু হয়েছে, মানে একটা ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো রাজা নির্দেশ দিচ্ছে তার সৈনিকদেরকে, তো বিষয়টা কি, এবং দেখো ডু নট আছে মানে তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে আমাদের কি বসায়, ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে টু বসবে, মানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু, আর যেহেতু ডু নট আছে তাহলে আমাদের কি হবে, নট টু দিয়ে বাক্য শুরু করতে হবে। চলো, আর কিছু চেঞ্জ করার নেই এখানে, এবং দুটো বাক্য আছে, এবং দুটো বাক্যই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো পরের বাক্যটা কিন্তু ফেস দিয়ে শুরু হচ্ছে, সম্মুখীন হওয়া, তো দুটোই ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে সমস্যার কিছু নেই, আমরা দেখবো কি বলছে। দেখো কোয়েশ্চেনের অপশন নাম্বার 1 কি বলছে, দেখো বলছে যে দ্য কিং রাজা অর্ডার্ড হিজ মেন, রাজা অর্ডার করেছিল, কোনো সমস্যা নেই, এটা আদেশই করেছিল, তার সৈনিকদেরকে আদেশ করবে। রাজা অর্ডার্ড হিজ মেন, রাজা তার সৈনিকদেরকে আদেশ দিয়েছিল, টু নট হয় না, নট টু হয়। ক্লিয়ার? তাহলে 1 নম্বর অংশটা কিন্তু আমাদের ভুল। বিদাক কি বলছে দেখো, বিদাক বলছে দ্য কিং আস্কড হিজ মেন, রাজা তার সৈনিকদেরকে জিজ্ঞেস করেছিল, আবার এখানে টু নট দিয়েছে, নট টু হবে, বি ইনকারেক্ট। সি কি বলছে দ্য কিং অ্যাডভাইসড হিজ মেন, রাজা কিন্তু উপদেশ দিয়েছিল, কোনো সমস্যা নেই, এটা উপদেশও হবে, অর্ডারও হতে পারে, উপদেশও হতে পারে। বাইরেটা কি হবে, বাইরে এই ভার্বটা কি চেঞ্জ হবে সেটা ইম্পর্টেন্ট নয়, ভেতরের চেঞ্জটা ঠিক আছে কিনা সেটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি বারবার বলি। তাহলে দ্য কিং অ্যাডভাইসড হিজ মেন, রাজা উপদেশ দিয়েছিল তার সৈনিকদেরকে, নট টু বি অ্যাফ্রেড, ভয় পেও না, দেখো নট টু, ডু নট থাকলে নট টু, তাহলে নট টু বি অ্যাফ্রেড অফ দ্য এনিমি, শত্রুদেরকে ভয় পেও না। পরেরটাও ফেস দিয়ে শুরু হয়েছিল, তাহলে আগে তো টু বসবেই, কিন্তু একটা বাট এক্সট্রা অ্যাড করা হয়েছে। ক্লিয়ার? যে কিন্তু বাট টু ফেস দেম, তাদেরকে ফেস করো ব্রেভলি, সাহসিকতার সাথে। সি ইজ দ্য কারেক্ট আনসার। ডির আগেরটা কি বলছে দেখো, দ্য কিং রাজা টোল্ড হিজ মেন, তার মেনদেরকে বলেছিল, সৈনিকদেরকে বলেছিল, কোনো সমস্যা নেই, নট টু বি অ্যাফ্রেড, এই যে টোল্ডটাও কিন্তু কোনো প্রবলেম নেই, টোল্ডে ভেতরের প্রবলেম দেখবো আমরা, নট টু বি অ্যাফ্রেড অফ দ্য এনিমি অ্যান্ড দে হ্যাড টু, কেন হবে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, টু হবে। ক্লিয়ার? তাহলে ভুল। তাহলে আমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে শুধু একটা বাট এনেছে দুটো বাক্যকে যুক্ত করার জন্য। ওকে, তাহলে 24-এ সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 25 কি বলছে দেখে নেবো। হ্যাঁ, 25 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 25 বলছে দ্য বস সেইড টু হিজ সেক্রেটারি, বস সেক্রেটারিকে বলেছিল, কি বলেছিল দেখো, কোয়েশ্চেন কমা দিয়ে কোডের মধ্যে এটা হবে, বলছে ডিড ইউ ডিসকাস দিস, তুমি কি এটা ডিসকাস করেছিলে, ডিড কিন্তু V2 থাকলে আমাদের কি হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর ইউ মানে ইউ চেঞ্জ হবে এখানে, ইউ কোন ব্যক্তি, ইউ মানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। ক্লিয়ার? সেক্রেটারি, যার সাথে কথা বলছে বস, তাহলে এটা ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, তাহলে হি বা সি যে কোনো একটা হবে, এখানে কিন্তু ইউ সাবজেক্ট মাথায় রাখতে হবে। তাহলে ডিডটা হ্যাড প্লাস V3, ইউটা চেঞ্জ হবে, হি বা সি হবে, ডিসকাস দিস, এই দিসটা কি হবে, দিসটা কিন্তু চেঞ্জ হয়ে দ্যাট হবে। ওকে, দ্য ম্যাটার উইথ দ্য ম্যানেজার, যা আছে আর কোনো চেঞ্জ নেই। অপশানে চলে যাব, দ্য বস আস্কড হিজ সেক্রেটারি, বস জিজ্ঞেস করেছিল তার সেক্রেটারিকে। এবার ভার্ব দিয়ে প্রশ্ন হয়েছে বলে প্রশ্নবোধক বাক্য, মাঝখানে ইফ বা ওয়েদারে যে কোনো একটা বসবে, এখানে ওয়েদার দিয়েছে, কোনো সমস্যা নেই, ওয়েদার হি ডিসকাসড, তাহলে কি বললাম, শুধু ডিসকাসড হবে না, ডিড আছে বলে আমাদের কি হবে, হ্যাড প্লাস V3 কিন্তু করতে হবে, তাহলে প্রথমটা ভুল, শুধু ডিসকাস রেখেছে। দ্য বস আস্কড হিজ সেক্রেটারি, মাঝখানে ইফ, ইউ হ্যাভ কেন হবে, ক্লিয়ার, এখানে ইউও হবে না, ছেলে বা মেয়ে, ক্লিয়ার, যে কোনো একটা হবে, আর হ্যাভটা তো হবেই না, যদি আমি ইউ রাখিও কোনো সমস্যা নেই, আর ইউটা হবে না কারণ সেক্রেটারি ছেলে বা মেয়ে, হি বা সি যে কোনো একটা করতে হবে, আর হ্যাভটা হ্যাড করতে হবে, ভুল। সিধা কি বলছে, দ্য বস আস্কড হিজ সেক্রেটারি, বস তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করেছিল, ইফ, এই দেখো একদম ইউটাকে হি করেছে, একদম ছেলে সেক্রেটারি ছিল, হ্যাভটাকে ডিড ছিল বলে হ্যাড প্লাস V3, ডিসকাসের থার্ড ফর্ম আর হ্যাড, তাহলে ইফ হি হ্যাড ডিসকাসড দিসটা দ্যাট ম্যাটার উইথ দ্য ম্যানেজার, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সটটা লাস্ট অপশনটা ভুল কোথায় আছে আমরা দেখব, দ্য বস
asked his secretary, বক্স তার সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিল whether he has, হ্যাজটা হ্যাড হবে, ডি ইজ দ্য ইনকারেক্ট। তাহলে 25-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 26 দাগ কি বলছে দেখো, আচ্ছা 25 দাগ তার মানে আমাদের কিন্তু ন্যারেশন হয়ে গেল। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, নেক্সট টপিকে। নেক্সট টপিক কি বলছে, ভয়েস চেঞ্জ। তো 26 কি বলছে দেখো, বলছে ওয়াজ ইয়োর ব্যাগ, বলছে তোমার ব্যাগটা লেফট ইন দ্য বাস, বলছে ব্যাগটা কি বাসে ছেড়ে দেওয়া হয়েছে। এবার দেখো বাক্যটা অ্যাক্টিভে না প্যাসিভে আছে, কি করে বুঝবো, সেটা হচ্ছে এই যে বি ভার্ব ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে V3। তাহলে এই ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানেই কিন্তু প্যাসিভ। এবার কার দ্বারা, বাই ইউ, ইয়োর ব্যাগ তোমার ব্যাগ কার দ্বারা থোয়া হবে, তোমার দ্বারাই থোয়া হবে। এই বাই ইউটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, ওকে। তাহলে ওয়াজ ইয়োর ব্যাগ একটা বলে এখানে ওয়াজ, অনেকগুলো হলে ওয়্যার হতো। তাহলে ওয়াজ ইয়োর ব্যাগ লেফট, তোমার ব্যাগটা কি রেখে দেওয়া হয়েছে ইন দ্য বাসের মধ্যে, বাই ইউ তোমার দ্বারা, এটা দেওয়া নেই বাই ইউটা, ওকে। তাহলে এটা প্যাসিভে আছে, বুঝতে পেরেছি আমরা। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করতে গেলে কি হবে দেখো, বাক্যটা প্রশ্নবোধকের ফর্মেই রাখতে হবে। এইবার সাবজেক্ট লাস্টেরটা আগে আসবে, তাহলে ইউ প্রথমে আসলে কি হবে, ইউ প্রথমে আসলে ইউ হবে, ইউ এর কোনো চেঞ্জ নেই। এইবার তোমাকে বুঝতে হবে প্রশ্নটা কেমন ছিল। দেখো ওয়াজ কখন আসে, ওয়াজ আমরা যখন প্রশ্ন অ্যাক্টিভে ডিড থাকে, প্রশ্ন করেছি মানে ডিড দিয়ে প্রশ্নটা ছিল, তাহলে ডিড মানে V2 থাকলেই আমাদের কি হবে, ওয়াজ বা ওয়্যার আসে প্রশ্ন করার ক্ষেত্রে, তাই তো। প্রশ্নবোধক হেল্পিং ভার্ব হচ্ছে ডু, ডাজ আর ডিড। তাহলে পাস্ট টেন্সে আমরা ডিড ইউজ করি এবং ডিড V2 বলেই যখন প্যাসিভ করি ডিডের জায়গায় ওয়াজ বা ওয়্যার আসে। তাহলে এখানে ওয়াজ উঠে যাবে, তাহলে আসবে কি, ডিড আসবে। তারপরে সাবজেক্টটা আসবে ডিড ইউ। এবার ডিডের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে, ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই তো, ডু ডাজ ডিড। তাহলে ডিড ইউ, লেফটটা কি হবে, লেফটটা লিভ হবে। কোন অপশান আছে দেখে নেবো আমরা। 26 দাগ, ডিড ইউ লেফট, এখানে লেফট আছে, ভুল, তাহলে এ কাটা। পরেরটা কি বলতে দেখো, 26 দাগ বলছে ডিড ইউ লিভ, তুমি কি ছেড়ে দিয়েছিলে ইয়োর ব্যাগ, তোমার ব্যাগটা ইন দ্য বাস, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কোথায় ভুল আছে আমরা দেখে নেবো। হ্যাভ তো হবে না, হ্যাভ দিয়ে শুরু হবে না, ওয়াজ দিয়েও শুরু হবে না, ডিড দিয়েই শুরু হবে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 26-এর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন 27 দাগ 27 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 27 বলছে যে, হ্যাঁ 27 কি বলছে, উই অল রিগার্ড লিজা, বলছে আমরা সবাই সম্মান করি লিজাকে অ্যাজ অ্যান এক্সপার্ট, একটা এক্সপার্ট হিসেবে কিন্তু সম্মান করে থাকি। তাহলে এবার এখানে দেখো এটা অ্যাক্টিভে আছে, অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে কাকে সম্মান করি, লিজাকে, লিজা প্রথমে আসবে এবং রিগার্ড কিন্তু রিগার্ড হচ্ছে V1, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে প্যাসিভ করতে গেলে কি আসে, অ্যাম ইজ আর, তাহলে লিজা একজন, তাহলে ইজ হবে, লিজা ইজ রিগার্ডেড। কোন অপশন আছে আমরা দেখে নেবো, তারপরে বাদ বাকি অ্যাজ অ্যান এক্সপার্ট বসিয়ে দেবো। দেখো প্রথম অপশন কি বলছে দেখো, প্রথম অপশন বলছে লিজা ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান এক্সপার্ট বাই অল অফ আস, একদম কোনো সমস্যা নেই, বাই অল অফ আস বলতেই পারি, এখানে উই ছিল, বাই উই অল, আচ্ছা উই অল ছিল, সেই কারণে কিন্তু বাই অল অফ আস করলাম। এই দাগে ইজ দ্য পারফেক্ট কারেক্ট আনসার, লিজা ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান এক্সপার্ট বাই অল অফ আস, উই অলটাকে অল অফ আস করেছি। বাদ বাকিগুলো ভুল কোথায় আছে দেখে নেবো আমরা। বিদা কি বলছে, লিজা হ্যাজ বিন হবে না, কারণ ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজার এক্সট্রা ভার্ব আনতে হবে। ওয়াজ, সিদাগে ওয়াজ রেখেছে, ওয়াজ, তাহলে ভুল, সিদাগ, রিদাগে শুড বি রেখেছে, ভুল, ওকে। তাহলে 27-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 28 দাগ কি বলছে দেখো, 28, হ্যাঁ 28 কি বলছে দেখে নেবো। 28 বলছে উই হ্যাভ লুকড, আমরা তাকিয়েছি, কোথায় তাকিয়েছি, লুকড অ্যাট দ্য প্ল্যান কেয়ারফুলি, আমরা তাকিয়েছিলাম প্ল্যানটার দিকে কেয়ারফুলি, যত্ন সহকারে। এইবার দেখো এখানে ভার্ব কিন্তু শুধু লুক নয়, লুকের পরে একটা প্রিপোজিশন অ্যাট আছে, লুক অ্যাট, এটাকে কিন্তু তুমি যখন প্যাসিভ করবে, সেই প্যাসিভে মেন ভার্বের থার্ড ফর্ম বসে এবং সেই থার্ড ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটটাকেও তোমাকে রাখতে হবে, এটাকে বাদ দিলে চলবে না। তাহলে প্রথমে অবজেক্ট হচ্ছে কাকে তাকিয়েছিলাম, কিসের দিকে তাকিয়েছিলাম, কি দেখেছিলাম, দ্য প্ল্যান, ওকে। তাহলে প্রথমে দ্য প্ল্যান আসবে, হ্যাভ আছে, তার মানে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা হবে, উই একের বেশি বলে হ্যাভ বসেছিল, কিন্তু প্ল্যান একটা, তাহলে হ্যাজ বসবে, হ্যাভ থাকলে এক্সট্রা ভার্ব কি আছে, বিন, তাহলে দ্য প্ল্যান হ্যাজ বিন লুকড অ্যাট, কোথায় আছে দেখবো আমরা। প্রথম অপশানে দেখো, প্রথম এ দাগের অপশানে কি বলছে, দ্য প্ল্যান ওয়াজ হবে না, হ্যাজ বিন হবে। বি দাগে দ্য প্ল্যান ইজ হবে না। সি দাগ দ্য প্ল্যান হ্যাজ বিন লুকড অ্যাট, দেখো বসে আছে কেয়ারফুলি। এবার বাই আসটা এখানে দেওয়া নেই, বাই আস কোনো অপশানেই দেওয়া নেই, বাই আস, ওকে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি দাগে ভুল কোথায় আছে দেখো, ডি দাগে দ্য প্ল্যান হ্যাভ হবে না, হ্যাজ হবে, ক্লিয়ার, ডি দাগ ভুল, তাহলে 28-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট 29 দাগ কি বলছে দেখে নেবো। 29
29, হ্যাঁ 29 কি বলছে দেখো, বলছে হি ওয়াজ হিট। দেখো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, কিন্তু হিটের কিন্তু তিনটে ফর্মই সেম, হিট হিট হিট। এবং এটা থার্ড ফর্ম কি করে বুঝলাম, তার কারণ হচ্ছে বি ভার্বের পরে মেন ভার্বের হয় থার্ড ফর্ম বসবে, তা না হলে আইএনজি ফর্ম বসবে। এটা আইএনজি ফর্ম না, তাহলে এটা থার্ড ফর্ম, এবং থার্ড ফর্ম আছে মানেই প্যাসিভ। তাহলে হি ওয়াজ হিট ইন দ্য আই, তার চোখে আঘাত করা হয়েছিল বাই অ্যান অ্যারো, একটা অ্যারো দিয়ে, একটা ধনুক দিয়ে কিন্তু তার চোখে আঘাত করা হয়েছিল, একটা তীর দিয়ে। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, তাহলে আঘাতটা কে করেছিল, একটা কিন্তু তীর করেছিল, প্যাসিভ আছে, তাহলে অ্যান অ্যারো প্রথমে যাবে। এবার ওয়াজ উঠে যাবে, ওয়াজ উঠে গেল, ওয়াজ উঠে গিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, কারণ কি V2 থাকলেই তো, দেখো হিটটা V2, তাহলে V2 থাকলেই ওয়াজ ওয়্যার এসেছিল, তাহলে ওয়াজ ওয়্যার উঠে গিয়ে V2 বসবে, অনলি V2। তাহলে অ্যান অ্যারো হিট হিম ইন দ্য আই, হিটা ওই পাশে গেলে হিম হয়ে যাবে, তাহলে অ্যান অ্যারো। আবার অপশান দেখবো আমরা কি বলছে দেখো, তাহলে কিন্তু হিটা লাস্টে গেলে কি হয়ে যাবে, হিটা লাস্টে গেলে আমাদের কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। মাথায় রাখবে, ইন্টারচেঞ্জ হবে, লাস্ট থেকে প্রথমে আসলে হি, আবার প্রথম থেকে লাস্টে গেলে হিম। ওকে, তো কি বলছে, অ্যান অ্যারো দিয়ে শুরু করবো। অ্যান অ্যারো হ্যাজ হবে না, শুধু হিট হবে, এই দাগ ভুল। অ্যান অ্যারো শুধু হিট একদম পারফেক্ট আছে, অ্যান অ্যারো হিট হিম ইন দ্য আই, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। বাদ বাকিগুলো ভুল কোথায় আছে দেখো, সি দাগ বলছে অ্যান অ্যারো উইলের কোনো কাজ নেই, উইল আসবে না। ডি দাগ অ্যান অ্যারো ওয়াজ হিটিং, ওয়াজ উঠে যাবে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ওকে, কারণ সিম্পল পাস্টের প্যাসিভ ছিল, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান অ্যারো হিট হিম ইন দ্য আই। 29, এবার যাবো 30। ভয়েস চেঞ্জের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ভয়েস চেঞ্জের লাস্ট কোয়েশ্চেন কি বলছে, 30 বলছে হার্শ হ্যাজ অ্যাপ্লাইড ফর লিভ, বলছে হার্শ হ্যাজ অ্যাপ্লাইড ফর লিভ। হার্শ কিন্তু কি করেছে, অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে ছুটির জন্যে। তাহলে এই যে অ্যাপ্লাই ফর, এটা কিন্তু ভার্ব। ক্লিয়ার? তো অ্যাপ্লাই, এটাকে এই অ্যাপ্লাইড ভার্বকে যখন প্যাসিভ করবো, সঙ্গে কিন্তু ফরটাকে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। কোনো ভার্বের সাথে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে প্যাসিভ করার ক্ষেত্রে, সেই প্রিপোজিশনটাকে কিন্তু তুললে চলবে না, সাথেই বসিয়ে দিতে হবে। তাহলে কিসের জন্য অ্যাপ্লাই করেছিল, অবজেক্ট হচ্ছে লিভ। এবার এখানে হ্যাজ আছে, লিভ গোনা যায় না, ছুটি গোনা যায় না, তাহলে কিন্তু হ্যাজই বসবে, লিভ হ্যাজ বিন অ্যাপ্লাইড। হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব বিন, তাহলে হ্যাজ বিন অ্যাপ্লাইড ফর বাই হার্শ। কোথায় আছে দেখে নেবো, অপশনে চলে আসো। এ দাগ বলছে লিভ ওয়াজ আছে, ওয়াজ হবে না, হ্যাজ বিন হবে। বি দাগে লিভ ইজ অ্যাপয়েন্টেড, অ্যাপ্লাইড বলেছে, বি কাটা। সি দাগ কি বলছে দেখো, লিভ হ্যাজ বিন অ্যাপ্লাইড, ফরটা বসিয়ে দিয়েছে বাই হার্শ, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি দাগে ভুল কোথায় আছে, লিভ হ্যাড করেছে, হ্যাড হবে না, এটা ন্যারেশন নয়, ডি কাটা। তাহলে 30-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, আমাদের কিন্তু ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ করে ফেললাম, এবার হচ্ছে নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক কি, পার্টস অফ স্পিচ। একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, এবং এই আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ তোমাকে কিন্তু শুধু আন্দাজে করলে হবে না, বুঝে বলতে হবে। ক্লিয়ার? তো চলো 31 কি বলছে দেখে নি। বলছে এভরিবডি, প্রত্যেকেই, হেটস হিম, তাকে প্রত্যেকেই ঘৃণা করে, ফর হিজ রিপালসিভ লুক। লুক মানে কি দেখো, লুক হচ্ছে LOOK, লুক মানে হচ্ছে চেহারা, লুক মানে হচ্ছে একটা চেহারা। এটা কি, এটা হচ্ছে নাউন। তাহলে এই নাউনকে ডিফাইন করছে কে, রিপালসিভ। লুকটা কেমন, বিভৎস। রিপালসিভ মানে কি, REPULSIVE, রিপালসিভ মানে কি, বিভৎস, রিপালসিভ। ক্লিয়ার? তাহলে বিভৎস লুক। তাহলে এই রিপালসিভ ওয়ার্ডটা কাকে ডিফাইন করছে, কার সম্পর্কে বলছে, লুকের সম্পর্কে, নাউন। তাহলে নাউনের সম্পর্কে যে বলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, দেখো ছেলেটাকে ফলো করো, ছবিতে ফলো করলে বুঝতে পারবে এই লুকটা হচ্ছে বিভৎস লুক, সেই কারণে কেউ তাকে পছন্দ করে না, ঘৃণা করে। তাহলে ওয়ার্ডটা কি হলো, অ্যাডজেক্টিভ, কারণ কি, নাউনকে ডিফাইন করছে। 31-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 32 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 32, হ্যাঁ 32 কি বলছে দেখো, বলছে জন কেম লেটার, জন এসেছিল অনেক দেরি করে, দেন পিটারের থেকে। দেখো একটা ছেলে পিটার, সে কিন্তু অনেক বেশি দেরি করে এসেছিল। বলছে জন কেম লেটার দ্যান পিটার একটু আগে এসেছিল, জন কিন্তু অনেক পরে এসেছিল। জন নামে এই ছেলেটি, এ কিন্তু অনেক পরে এসেছিল স্কুলে। ক্লিয়ার? পিটার আগে এসেছিল। এইবার বিষয়টা কি বলছে দেখো, কেম, আমাকে বুঝতে হবে কেম কি, কেম ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, কেম ওয়ার্ডটা হচ্ছে কি, ভার্ব মানে ক্রিয়া। এবার এই ভার্বকে ডিফাইন করে, যে নাউনকে ডিফাইন করলে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু ভার্বকে ডিফাইন করলে কি হবে, অ্যাডভার্ব হবে। দেখো জন এসেছিল, কখন এসেছিল, লেটার মানে দেরি করে, LATER,
যে দেরি, কারোর থেকে বেশি দেরি করে, তাহলে বেশি, কারোর থেকে বেশি দেরি করে, তাহলে এই দেরি করে, ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ডটা কাকে ডিফাইন করছে, কেমনভাবে এসেছিল, দেরি করে এসেছিল। তাহলে এই লেটার শব্দটা আমাদেরকে ডিফাইন করছে কাকে, ভার্বকে ডিফাইন করছে, ভার্বের সম্পর্কে বলছে, এসেছিল তো বটেই কিন্তু দেরি করে। ভার্বকে ডিফাইন করলে আমাদের কি হবে, অ্যাডভার্ব। যেমন সুন, তাড়াতাড়ি আসলে সুন, সেই ওয়ার্ডটাও কিন্তু ভার্বকে ডিফাইন করে, ক্লিয়ার? অ্যাডভার্ব। তাহলে ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 32-এর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 33 কি বলছে দেখো, 33 কি বলছে আমরা দেখে নেবো। 33 বলছে যে, হ্যাঁ 33 কি বলছে দেখো, 33 বলছে ইট ইজ মোর এক্সপেন্সিভ, ইট ইজ মোর এক্সপেন্সিভ, এটা অনেক বেশি দামি। তাহলে এক্সপেন্সিভ ওয়ার্ডটা কি আমাদেরকে বুঝতে হবে, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। দেখো এই এক্সপেন্সিভ শব্দটা কাকে ডিফাইন করছে, এই ইট শব্দটাকে ভালো করে বুঝতে হবে কিন্তু, যে ইট, ইট মানে কি, ইট মানে এটা, ইট মানে এটা, আর এটা কি, এটা ইট শব্দটা একটা প্রোনাউন, PRONOUN, মানে কোনো একটা নামপদ, সেই নামপদের পরিবর্তে ইটটা বসেছে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে যে ডিফাইন করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই যে এক্সপেন্সিভ, এই এক্সপেন্সিভ কোনটা, দামি কোনটা, দামি হচ্ছে এটা, ইটটা, ক্লিয়ার? তাহলে এক্সপেন্সিভ শব্দটা কাকে ডিফাইন করছে, ইটকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এক্সপেন্সিভ শব্দটা EXPENSIVE, এক্সপেন্সিভ শব্দটা কি, অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? কিন্তু আমাদের এক্সপেন্সিভের তলায় আন্ডারলাইন করা নেই, আমাদের মোরের তলায় আন্ডারলাইন করা আছে। এবার বলতে চেয়েছে কি, এটা অনেক বেশি দামি। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ কে ডিফাইন করছে, মোর শব্দটা। এবার মোর মানে কি, মোর মানে আরও অনেক বেশি, মোর মানে আরও অনেক বেশি। তাহলে দামি শুধু দামি নয়, অনেক বেশি দামি। তাহলে মোর শব্দটা এই এক্সপেন্সিভ মানে অ্যাডজেক্টিভকে ডিফাইন করছে। তাহলে মাথায় রাখবে, যে অ্যাডজেক্টিভকে ডিফাইন করে তাকে আমরা কি বলবো, তাকে বলবো অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলবো। তাহলে এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা তোমরা পয়েন্ট পাবে, সেটা কি, ভার্বকে ডিফাইন করলে আমরা কি বলি, ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব বলি, অ্যাডজেক্টিভকে ডিফাইন করলে অ্যাডভার্ব বলবো, আবার অ্যাডভার্বকে ডিফাইন করলেও অ্যাডভার্ব বলবো। তাহলে তিনটে, ক্লিয়ার? তাহলে যে শব্দ ভার্বকে ডিফাইন করে তাকে আমরা অ্যাডভার্ব বলবো, আবার অ্যাডভার্বকে যদি কোনো ওয়ার্ড ডিফাইন করে তাকেও অ্যাডভার্ব বলবো, আবার অ্যাডজেক্টিভ, এটা তোমরা জানতে না, অ্যাডজেক্টিভকে যদি কোনো ওয়ার্ড ডিফাইন করে তাকেও কিন্তু আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। তাহলে এই মোড শব্দটা, এই মোড শব্দটা কাকে ডিফাইন করছে, একটা অ্যাডজেক্টিভকে ডিফাইন করছে, তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো, ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। যেমন এখানে তোমাদেরকে আর একটা এক্সাম্পল দিই, আচ্ছা পুরো বাক্যটা পড়ে মানে আমরা কিন্তু বুঝিনি। ইট ইজ মোর এক্সপেন্সিভ, এটা আরও অনেক বেশি দামি, অনেক বেশি খরচাবহুল, টু ট্রাভেল অন ফ্রাইডে, শুক্রবারে ট্রাভেল করাটা। সো সেই কারণে আই উইল লিভ, আমি ত্যাগ করবো, অন থার্সডে, বৃহস্পতিবার ইভিনিংয়ে, ক্লিয়ার? দেখো ছেলেটা কিন্তু বসে আছে, শুক্রবারে একটু ব্যয়বহুল হবে বলে সে কিন্তু বসে আছে, যে পরে বৃহস্পতিবার ইভিনিংয়ে কিন্তু সে যাবে, বা আগে থেকে সে ঠিক করেছে শুক্রবারটা দামি বলে আগের দিন চলে যাবে বলে, ক্লিয়ার? তো এবার বিষয়টা হচ্ছে, আমাদের টপিকে আমরা ফিরে আসবো, যে অ্যাডজেক্টিভকে ডিফাইন করলে সেই ওয়ার্ডকে আমরা অ্যাডভার্ব বলবো। যেমন ধরে বললাম গুড বয়, গুড, আচ্ছা ভেরি গুড বয় বলি, VERY, ভেরি, ভেরি গুড বয়, ক্লিয়ার? ভেরি গুড বয়, আচ্ছা VERY, ভেরি গুড বয়, BOY, ক্লিয়ার? তাহলে এবার দেখো এই বয় শব্দটা কি, বয় শব্দটা একটা নামপদ, তাহলে এটা নাউন, নাউনকে ডিফাইন করছে কি, গুড শব্দটা, বালকটা কেমন, ভালো ছেলে, তাহলে গুড কিন্তু অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভকে আবার ডিফাইন করছে কে, ভেরি শব্দটা, কতটা ভালো, খুব ভালো। তাহলে অ্যাডজেক্টিভকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো, অ্যাডভার্ব, মাথায় রাখবে এটা, ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট টপিক, পয়েন্ট পেলাম আমরা। নেক্সট 34 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 34, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 34-এ চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 34 কি বলছে দেখো, 34 দাগ বলছে আই ওয়াজ প্লেজেন্টলি, প্লেজেন্টলি মানে কি, বিরাট, আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড মানে আমি খুব চমকে গেছিলাম, ওয়েন যখন, শি শোড আপ, সে উপস্থিত হয়েছিল, অ্যাট দ্য ডোর, দরজায়, আনঅ্যানাউন্সড মানে কোনো কিছু না বলে, ক্লিয়ার? এবার সে হয়তো, যে এসছিল সে হয়তো একটা দেখো গিফট নিয়ে এসেছিল, ক্লিয়ার? এইবার তাকে হঠাৎ দেখে হাতে করে গিফট, সে কিন্তু কি হয়েছিল, চমকে গেছিল। এবার বিষয়টা হচ্ছে, আমরা ছবিটা দেখলাম, এবার বিষয়টা হচ্ছে দেখো প্লেজেন্টলি ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে। প্লেজেন্টলি ওয়ার্ডটা কাকে ডিফাইন করছে দেখো, সারপ্রাইজ, SURPRISE, সারপ্রাইজ, এটার মানে কি, এটা হচ্ছে একটা ভার্ব, চমকে দেওয়া, চমকে যাওয়া বা চমকে দেওয়া, ক্লিয়ার? চমকে দেওয়া বা চমকে যাওয়া, বোঝা গেল?
তাহলে ভার্বকে ডিফাইন করছে কি, আমি কতটা চমকে গেছিলাম, বিরাট। এই প্লেজেন্টলি শব্দটার মানে কি, প্লেজেন্টলি শব্দটার মানে হচ্ছে কি বিরাট, বিরাট চমকে গেছিলাম আমি। ক্লিয়ার? তাহলে সারপ্রাইজ হচ্ছে ভার্বকে ডিফাইন করছে কতটা চমকে গেছিলাম, বিরাট ভাবে চমকে গেছিলাম। তাহলে এটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার, 34-এর এ। ওকে, তাহলে দেখো এখানে এবার এলওয়াই আছে, এখান থেকে শর্টকাট একটা প্রসেস বলে দিই, কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, কিন্তু সব ক্ষেত্রে হবে না। তোমরা চেক করে নেবে যে ওয়ার্ডটা ভার্বকে ডিফাইন করছে কিনা, এটা কিন্তু শর্টকাট। কিন্তু প্রত্যেকটা এলওয়াই যুক্ত শব্দই কিন্তু অ্যাডভার্ব হয় না, সেটা আমরা আজকে প্রমাণ পাবো। ওকে, তাহলে কিন্তু ভার্বকে ডিফাইন করছে বলে এটা কিন্তু অ্যাডভার্ব হলো, 34-এর এ উত্তর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 35 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 35 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 35 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোন, ফলোয়িং ওয়ার্ড, ফলোয়িং মানে নিচের, নিচের কোন শব্দটা ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারজেকশন। ইন্টারজেকশন, নিচের শব্দগুলোর মধ্যে কোনটা ইন্টারজেকশন। ক্লিয়ার? তো ইন্টারজেকশন কাকে বলে, আমাদের যে ইমোশন, ক্লিয়ার, ইমোশন, TION, বিভিন্ন ইমোশন, আনন্দের ইমোশন। ক্লিয়ার? আমরা যে সমস্ত ইমোশন সূচক যে সমস্ত আমরা সাউন্ড করে থাকি, সেই সাউন্ডগুলোকে আমরা কি বলবো, আমরা কিন্তু ইন্টারজেকশন বলবো। যেমন জয়, আনন্দের ক্ষেত্রে আমরা কি এক্সপ্রেশন করি, কি ইমোশন বলি, আমরা বলি না হুররে, HURRAH, হুররে বলি। সরো যদি দুঃখের হয়, SORROW, সরো হলে আমরা কি বলি, সরো হলে কিন্তু আমরা বলি কি অ্যালাস বলি, অ্যালাস। সরো হলে আমরা কি বলি, এখানে সরো হলে অ্যালাস, ALAS। ক্লিয়ার? লজ্জার ক্ষেত্রে আমরা কি বলি, লজ্জার ক্ষেত্রে শেম যদি আমরা বলি, SHAME, শেম। লজ্জার ক্ষেত্রে আমরা একটা এক্সপ্রেশন বলি ফাই। ক্লিয়ার? FIE, মানে ছি। ওকে, কাউকে যখন প্রেইজ করি, শাবাশি দিই, প্রেইজের ক্ষেত্রে আমরা কোন এক্সপ্রেশন ব্যবহার করি, প্রেইজ, PRAISE। প্রেইজের ক্ষেত্রে আমরা বলি ব্রাভো, কাজটা ভালো করেছো। এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কিন্তু বলবো ইন্টারজেকশন। ওকে, তো আমাদের মনের যে একটা ভাব, সেই মনের ভাব প্রকাশ করতে গিয়ে, একটা ফিলিংস প্রকাশ করতে গিয়ে, ইমোশন প্রকাশ করতে যাই, সেই সময় যে আর কি একটা সাউন্ড প্রকাশ করি, সেটাকে আমরা ইন্টারজেকশন বলবো। যেমন ধরো ছবিটা ফলো করে দেখো একটা পাখির সঙ্গে কিন্তু বেশি পাকামো করতে গিয়েছে এবং পাখি তার নাকে কামড়ে দিয়েছে। ক্লিয়ার? এবার একজন পেছন থেকে পাখিটাকে টানার চেষ্টা করছে, এবং যখন লাগবে, কোনো একটা কাজ করতে গিয়ে বা কিছু করতে গিয়ে আমাদের লাগলো, সেই লাগলেই আমরা আউচ বলে উঠি, আউচ। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে একটা ইন্টারজেকশন, আমাদের একটা মনের একটা ফিলিংস প্রকাশ করছি আউচ দিয়ে, যে আমাদের লেগেছে। ওকে, তাহলে এখানে বলতে চেয়েছে নিচের ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা ইন্টারজেকশন। দেখো সুন মানে কি, সুন মানে হচ্ছে শীঘ্রই, সুন মানে হচ্ছে শীঘ্রই। কোনো জায়গায় যাওয়া বা আসার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি সুন, আই কেম সুন। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব। সুনটা কি, সুনটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে ডিফাইন করে। হোয়েন হচ্ছে আমরা প্রশ্নবোধক একটা ওয়ার্ড, ইন্টারোগেটিভ প্রশ্ন বানাতে গেলে, প্রশ্নবোধক বাক্য বানাতে গেলে আমরা কিন্তু হোয়েন দিয়ে প্রশ্ন বানাই। ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউনও বলতে পারি। কিন্তু হোয়েন কোনো একটা টাইমকে প্রকাশ করার ক্ষেত্রে প্রশ্ন করতে গেলে বা রিলেটিভ প্রোনাউনও বলতে পারি। তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, আউচ রয়েছে। ওকে, তাহলে 35 সি উত্তর। আর ডি দাগেরটা উইদিন, এই উইদিন কি, উইদিন হচ্ছে একটা প্রিপোজিশন, TION। তাহলে আমাদের সঠিক উত্তর কি পেলাম, ইন্টারজেকশন কিন্তু 35-এর সি উত্তর। ওকে, এবার যাব নেক্সট 36 কি বলছে দেখো। আচ্ছা, হোয়েনকে আমরা এখানে কিন্তু এখানে কনজাংশনও বলতে পারি, কারণ হোয়েন শব্দটা দুটো বাক্যকে যুক্ত করে। when my father came I was reading, আমি বই পড়ছিলাম। তাহলে when শব্দটা দুটো বাক্যকে যুক্ত করলো, whenকে কিন্তু আমরা কনজাংশনও বলতে পারি, whenকে আমরা আবার রিলেটিভ প্রোনাউনও বলতে পারি। ক্লিয়ার? তাহলে সুন হচ্ছে অ্যাডভার্ব, whenটা হচ্ছে কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন, আউচটা ইন্টারজেকশন, আর উইদিন প্রিপোজিশন। এটা মাথায় রাখবে। 36 কি বলছে দেখো, 36 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 36 কি বলছে দেখো, 36 বলছে আই অ্যাম গোয়িং টু মেক অ্যান আর্লি স্টার্ট। বলছে আমি চলেছি একটা আর্লি স্টার্ট, সকাল একটা স্টার্ট করব, আরম্ভ করব, সো দ্যাট যাতে আই ওন্ট গেট স্টাক, আমি আটকে না যাই ইন দ্য ট্রাফিকে। দেখো একজন লোক, সে কি করেছে, সে কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য রওনা দিয়েছে বাড়িতে, কারণ কি খুব ট্রাফিক হয় রাস্তায়, ট্রাফিকে যাতে আটকে না পড়ে। ক্লিয়ার? এবার ওয়ার্ডে চলে আসবো আমরা। দেখো স্টার্ট শব্দটা কি, একটা স্টার্ট শব্দটা ভার্ব হয়, কিন্তু এখানে স্টার্ট মানে কিন্তু নাউন, এখানে স্টার্ট ভার্বের কাজ করেনি। ভার্ব হচ্ছে এই যে গোয়িং, এই যে অ্যাম গোয়িং, এটা গোয়িংটা ভার্ব। তাহলে এখানে স্টার্ট, আই অ্যাম গোয়িং টু মেক অ্যান আর্লি স্টার্ট, এখানে স্টার্ট হচ্ছে নাউন।
শুরু, স্টার্টের মানে হচ্ছে প্রারম্ভ বা শুরু, ওকে, বা আরম্ভ। এবার এই নাউনকে ডিফাইন করছে, স্টার্টটা কেমন স্টার্ট করব, একটা আর্লি স্টার্ট করব, তাহলে নাউনকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলবো, তাকে বলবো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবং দেখো আর্লি শব্দ কিন্তু লাস্টে এল ওয়াই আছে, EARLY। তাহলে একটু আগে বললাম যে এল ওয়াই যুক্ত শব্দ, সব শব্দ কিন্তু অ্যাডভার্ব হয় না। দেখো আর্লি লাস্টে এল ওয়াই আছে কিন্তু এটা অ্যাডভার্ব নয়, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আই অ্যাম গোয়িং টু মেক অ্যান আর্লি স্টার্ট, তাহলে আর্লি এই এখানে আমাদের হবে কি, সরি এখানে হবে কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হবে না। বি ইজ দ্য কারেক্ট আনসার, 36-এর বি। নেক্সট 37 কি বলছে দেখো, 37 আমাদেরকে বলছে যে 37 ইন মাই ওপিনিয়ন, আমার মতে, হি শুড হ্যাভ রিজাইন্ড। এই যে শুড হ্যাভ রিজাইন্ড, এই বাক্যগুলোর, এই রকম কনস্ট্রাকশনের বাক্যগুলোর মিনিং কি হয়, আই শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ ডান দ্যাট, তোমার ওটা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। তাহলে হি শুড হ্যাভ রিজাইন্ড, তার কিন্তু রিজাইন পদত্যাগ করা উচিত ছিল, আর্লিয়ার মানে আগে। তাহলে আর্লিয়ার একটা ভার্বকে ডিফাইন করছে, রিজাইন হচ্ছে পদত্যাগ করা, হ্যাভ রিজাইন্ড, ক্লিয়ার? তাহলে তার উচিত ছিল ত্যাগ করা, কখন ত্যাগ করা উচিত ছিল, আর্লিয়ার মানে আরও অনেক আগে। তাহলে এটা হচ্ছে ভার্ব, এই রিজাইন করাটা হচ্ছে ভার্ব। আমি হ্যাভ রিজাইন পুরো দুটো একসঙ্গে করছি, হ্যাভটা হচ্ছে হ্যাভ ভার্ব, রিজাইনটা মেন ভার্ব, ক্লিয়ার? তো আমি দুটোকে একসঙ্গে ভার্ব বললাম। ভার্বকে ডিফাইন করছে কে, ভার্বকে ডিফাইন করছে কিন্তু, ভার্বকে ডিফাইন করছে এই আর্লিয়ার শব্দটা, ওকে। তাহলে এটাকে আমরা কি বলবো, তাহলে যে ভার্বকে ডিফাইন করে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব, ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর আমাদের কোথায় হবে, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একটা ছেলে কিন্তু রিজাইন দিয়ে চলে যাচ্ছে এবং কলিগরা কি বলছে, ওর কিন্তু আরও অনেক আগে রিজাইন দেওয়া উচিত ছিল, কারণ সে নিজের কাজ ঠিকঠাক মতো করে না, দিনের পর দিন ফাঁকি দিচ্ছে, ওকে। তাহলে 37-এর এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাডভার্ব, ভার্বকে ডিফাইন করছে। নেক্সট 38 কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট 38 কি বলছে দেখো, 38 বলছে which of the following words, নিচের শব্দগুলোর মধ্যে কোনটা ইজ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ, অফ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের উদাহরণ। দেখো র্যালফ, র্যালফ হচ্ছে একজনের নাম, তাহলে এটা হবে নাউন। বিলো মানে একটা অবস্থান বলছে, কোনো একটা নাউনের অবস্থান বোঝায়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে প্রিপোজিশন, 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 TION, ক্লিয়ার? এইবার ওয়েট, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, এটাকে আমরা ভার্ব বলবো। আর 15 পড়ে থাকলো আমাদের 15, দেখো ছবিটা ফলো করলে বুঝতে পারবে, ওকে। এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ। কিলোমিটার বলছে কি 15 কিলোমিটার, কিলোমিটার ওয়ার্ডটাকে, কিলোমিটার ওয়ার্ডটা হচ্ছে নাউন, কিলোমিটার ওয়ার্ডটা হচ্ছে নাউন, এবং নাউনকে ডিফাইন করছে কত কিলোমিটার, 15 কিলোমিটার, ওকে। তাহলে নাউনকে ডিফাইন করলে কি বলবো, অ্যাডজেক্টিভ। তাহলে সংখ্যাবাচক বিশেষণ এটাকে বলি। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, 15 কিন্তু নিচের ওয়ার্ডগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ। তাহলে 38 হয়ে গেল, এবার যাবো 39, 39 কি বলছে দেখো, হ্যাঁ 39 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 39 বলছে, 39 বলছে দ্যাট পুলিশম্যান, বলছে ওই পুলিশম্যানটা, ওই পুলিশটি, ইজ হয় আ ফ্রেন্ড, একটা বন্ধু, অফ মাইন, আমার বন্ধু। এইবার এই বিষয়টা ভালো করে খেয়াল করো, মাইন, ফ্রেন্ড অফ মাইন, এই অংশটা, এই যে ফ্রেন্ড অফ মাইন, এই ফ্রেন্ড অফ মাইন, আর এটাকে যদি আমি বলি যে মাই ফ্রেন্ড, এই দুটোর মধ্যে তফাৎ কোথায়, FRIEND, মাই ফ্রেন্ড আর ফ্রেন্ড অফ মাইন, এই দুটোর মধ্যে দেখো এই মায়েরই কিন্তু পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। এটা আমরা একটু ডিটেলস আলোচনা করি। দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটা আগে বলো, ফ্রেন্ড শব্দটা কি, ফ্রেন্ড হচ্ছে বন্ধু, এটা হচ্ছে একটা নাউন, ফ্রেন্ড শব্দটা নাউন, এবং নাউন, নাউনকে ডিফাইন করছে কি, মাই শব্দটা, বন্ধুটা কার, বন্ধুটা আমার, মাই শব্দটা ফ্রেন্ডকে ডিফাইন করছে, এবং মাই দিয়ে একটা আমরা কি করছে, একটা দখল বোঝাচ্ছি, দখল, বন্ধুটা অন্য কারো নয়, আমার, মানে একটা পজেশন, POSSESSION, একটা পজেশন বোঝাচ্ছে, বন্ধুটা আমার, এবং নাউনের দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভটা কি, পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই শব্দটা, ওকে। তাহলে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ঠিক এই মাইটা যখন লাস্টে বসবে মাইন হবে, ওকে, ফ্রেন্ড অফ মাইন, তাহলে এটা তখন নাউনের পরিবর্তে বসছে, এটাকে প্রোনাউন বলবো, প্রোনাউন, PRONOUN, প্রোনাউন, এবং এর মধ্যে কিন্তু এটা দখল আছে, বন্ধুটা আমার, তাহলে মাইনটাও কিন্তু পজেসিভ প্রোনাউন, বোঝা গেল? তাহলে এখানে আমাদের প্রশ্নে চলে আসবো, প্রশ্নে কি বলেছে, দ্যাট পলিটিশিয়ান বা দ্যাট পুলিশম্যান, ওই পুলিশম্যানটা ইজ আ ফ্রেন্ড অফ মাইন, এখানে কোনো নাউনকে ডিফাইন করছে না, অ্যাকচুয়ালি লাস্টে বসেছে, তাহলে আমরা কি বলবো, প্রোনাউন বলবো, এবং দখল বলছে বলে পজিটিভ প্রোনাউন বলবো, সি ইজ দ্য কারেক্ট আনসার। আর মাই থাকলে মাই ফ্রেন্ড,
নাউনের আগে বসছে এবং নাউনের দোষগুণ বোঝাচ্ছে তখন কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরো আর একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, সেটা হচ্ছে ধরো আমি বললাম ইট ইজ ইয়োর ওয়াইও ইউ আর ইয়োর, ইট ইজ ইয়োর পেন বললাম, ইট ইজ ইয়োর পেন। দেখো পেন হচ্ছে নাউন, পেন শব্দটা কি, পেন শব্দটা কিন্তু পেন শব্দটা হচ্ছে নাউন, নাউনের দোষগুণ বোঝাচ্ছে কে, ইয়োর শব্দটা, তাহলে ইয়োর হচ্ছে অ্যাডজেক্টিভ, ইয়োর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, দখল বলছে। এই বাক্যটাকে আমি দেখো আবার এই ইয়োরটাকে আমি কিন্তু প্রোনাউন করব, কি করে করব, যে দিস পেন এই পেনটা দিস পেন ইজ ইয়োর্স, ওয়াইও ইউ আর এস, দেখো এই লাস্টে এস হয়ে যাবে, ইয়োর্স, এই যে লাস্টে বসেছে ইয়োর্স, এটা কি হবে, প্রোনাউন হয়ে যাবে। ওকে, তাহলে যখনই নাউনের আগে বসে দখল বোঝাবে তখন হবে অ্যাডজেক্টিভ, এবং লাস্টে বসে দখল বলবে তখন হবে কি, একদম বাক্যের লাস্টে বসবে, কোনো নাউনের আগে বসবে না, তখন হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে 39-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, মাইন্ডটা কিন্তু প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। 40 কি বলছে দেখো, 40 কি বলছে, 40 দাগে চলে যাবো। 40 কি বলছে দেখো, 40 বলছে আই নেভার এক্সপেক্টেড, আমি কখনোই আশা করিনি, দ্যাট যে আই উড উইন, আমি জিতবো দ্য ফার্স্ট প্রাইজ। দেখো নোবেল পিস প্রাইজ দেওয়া হচ্ছে 2020 সালে একজন ব্যক্তিকে, এবং এখানেও তো অনেক কম্পিটিশান ছিল, অনেক ব্যক্তিরা নমিনেট হয়েছিল, সেখান থেকে একজন ব্যক্তি কি হলো, ফার্স্ট প্রাইজটা পেয়ে নোবেল প্রাইজ পেলো। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে এই ব্যক্তি কখনো আশা করেনি যে সে পুরস্কারটা পাবে। ওকে, এবার বিষয়টা হচ্ছে দেখো প্রাইজ, এই যে প্রাইজ ওয়ার্ডটা কি, এটা হচ্ছে নাউন, প্রাইজ PRIZE, একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে নাউন, এবং নাউনটা কেমন নাউন, বলছে প্রাইজটা কেমন প্রাইজ, প্রথম পুরস্কার, তাহলে ফার্স্ট শব্দটা FIRST, ফার্স্ট শব্দটা নাউনকে ডিফাইন করছে, প্রাইজকে ডিফাইন করছে, তাহলে ফার্স্ট শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে যত আমি বলেছিলাম কি এই ফার্স্ট পজিশন বোঝাবে, পজিশন, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে 40-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 41 কি বলছে দেখো, 41 বলছে যে, হ্যাঁ 41 কি বলছে, 41 বলছে যে আই থিঙ্ক, আমি মনে করি, দ্য ল্যাটার, এই ল্যাটার মানে হচ্ছে পরবর্তী, এই ল্যাটার মানে হচ্ছে পরবর্তী। ক্লিয়ার? বলছে আই থিঙ্ক, আমি মনে করি, দ্য ল্যাটার পার্ট অফ দ্য ফিল্ম, এই ফিল্মের পরবর্তী অংশ ইজ মোর ইন্টারেস্টিং, আরও অনেক বেশি মজাদার, দ্যান দ্য ফর্মার পার্ট, মানে আগের পার্টের থেকে। ক্লিয়ার? এইবার দেখো, এবার সিনেমা দেখতে গিয়ে কয়েকজন হয়তো বলছে এই বিষয়টা। ক্লিয়ার? এবার এ পার্ট অংশ কি, পার্টটা হচ্ছে নাউন, PART, পার্ট মানে অংশ, এই শব্দটা হচ্ছে নাউন, এবং নাউনকে ডিফাইন করছে কি, অংশটা কেমন অংশ, পরের অংশ, তাহলে এই ল্যাটারটা কি, ল্যাটারটা হচ্ছে পার্টকে ডিফাইন করছে, তাহলে ল্যাটারটা কি হবে, ল্যাটারটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ঠিক সেই রকম এই ফর্মার পার্ট, দেখো পার্ট শব্দটাকে আগের পার্টটা বলছে, ফর্মারও কিন্তু অ্যাডজেক্টিভ, নাউনকে ডিফাইন করছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 41-এর বি উত্তর। এবার যেমন নেক্সট 42 কি বলছে দেখো, 42 হচ্ছে লাস্ট আমাদের পার্টস অফ স্পিচের কোয়েশ্চেন। কি বলছে দেখো, 42 বলছে ইট ইজ মাই প্রপার্টি, একটু আগে আমরা আলোচনা করলাম, প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, এটা হচ্ছে একটা নাউন, সম্পত্তি হচ্ছে নাউন। দেখো একটা লোক তার বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে কি, এটা হচ্ছে আমার প্রপার্টি। ক্লিয়ার? তাহলে প্রপার্টি হচ্ছে নাউন, নাউনকে ডিফাইন করছে কে, সম্পত্তিটা কার, আমার প্রপার্টি, দখল বলছে, নাউনের আগে বসেছে, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ অবশ্যই বলবো, নাউনকে ডিফাইন করছে এবং একটা দখল বলছে, সেই কারণে মাই শব্দটা কি হবে, মাই শব্দটা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে, পজেসিভ, POSSESSIVE, পজেসিভ অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে শুধু অ্যাডজেক্টিভ নেব, বি ইজ দ্য কারেক্ট আনসার, 42। এবার যাবো হচ্ছে আমাদের ইডিয়ামের ক্লাসে। ওকে, তাহলে ঠিক যেমনটা বলেছিলাম তোমাদের, দেখো আমি সাল মেনশন করে দিয়েছি। ওকে, CGL 16/8/2021 ইভিনিং সেশনে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। তো কি বলছে দেখো, 43 কি বলছে, স্টর্ম, একটা ঝড়, ইন আ টি কাপ, তো টি কাপের মধ্যে একটা ঝড় উঠেছে, মনে করো দুই বোনের মধ্যে 1 কাপ চা কে খাবে তাই নিয়ে একটা বিশাল বড় তুমুল গন্ডগোল লেগে গেছে 1 কাপ চা নিয়ে। ওকে,
তাহলে এক কাপ চা একটা খুবই তুচ্ছ বিষয়, তাহলে একটা তুচ্ছ বিষয়ের ওপরে একটা বিশাল বড় গন্ডগোল, একটা কোলাহল, একটা ফাঁস, একটা কমোশন, একটা চাঞ্চল্য বা একটা কোয়ারেল তৈরি করা তুচ্ছ বিষয়ের ওপরে। ওকে, তাহলে দেখো কি বলছে, বিগ ফাস, সি ইজ দ্য কারেক্ট আনসার। বিগ ফাস বিশাল বড় একটা গন্ডগোল, হৈহুল্লোর, ওভার আ স্মল ম্যাটার, একটা ছোট্ট বিষয়ের ওপরে বড় গন্ডগোল ক্রিয়েট করা। 43 সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 44, এটাও কিন্তু সিজিএল 20/8/2021 ইভিনিং সেশনের কোয়েশ্চেন। তো কি বলছে দেখো, বলছে 44 বলছে অন দ্য হরাইজন, হরাইজন মানে কি দিগন্ত, দিগন্তের ওপরে। এবার মনে করো এটা কি সিজন চলছে, এটা হচ্ছে সামার সিজন, গ্রীষ্মকাল। সমস্ত মানুষজন দেখো অতিষ্ঠ হয়ে উঠেছে, ঘামছে এবং তারা দিগন্তের দিকে তাকিয়ে দেখতে পেয়েছে কোনো একটা নির্দিষ্ট দিন বিশাল মেঘ করেছে, কিন্তু এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে এবং তারা খুব খুশি হয়েছে। ক্লিয়ার, গরমে আর অতিষ্ঠ হয়ে পারছে না। তাহলে দিগন্তের দিকে সবাই দেখো তাকিয়ে আছে এবং মেঘ দেখেই বুঝতে পারছে একটু পরেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাহলে অন দ্য হরাইজন, দিগন্তের ওপরে যদি মেঘ থাকে তার মানে কি সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন, একটা বৃষ্টি বা কোনো একটা বিষয় ঝড় কিন্তু ঘটতে চলেছে। তাহলে অন দ্য হরাইজন মানেই কোনো কিছু ঘটতে চলেছে। ওকে, তাহলে অ্যান ইভেন্ট দ্যাট ইজ লাইকলি টু হ্যাপেন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান ইভেন্ট একটা ঘটনা, দ্যাট ইজ লাইকলি টু হ্যাপেন সুন, খুব শীঘ্রই ঘটতে চলেছে, যেমন ঝড় বৃষ্টিটা একটু পরেই কিন্তু আসতে চলেছে। হয়ে গেল, তাহলে অন দ্য হরাইজনের মানে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, 44 এর ডি। 45 কি বলছে আমরা দেখে নেবো, 45 কি বলছে দেখো, হ্যাঁ 45 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 45 বলছে টু পে লিপ সার্ভিস, টু পে মানে দেওয়া, লিপ সার্ভিস মানে হচ্ছে ঠোঁটের সেবা দেওয়া, ঠোঁটের সার্ভিস মানে পরিষেবা, ঠোঁটের পরিষেবা। ক্লিয়ার, দেখো একজন বন্ধু আর একজন বন্ধুকে কি বলছে, ভাই তোর কোনো পড়াশোনা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি তো আছি, আমি পড়ছি, তোর কিচ্ছু করতে হবে না, তুই বিন্দাস থাক, টেনশনে থাক। ক্লিয়ার, কিন্তু পরীক্ষার সময় বন্ধুকে সে আর দেখায় না, তাহলে সে শুধু অনলি লিপ সার্ভিস দেয়, মানে সে খুবই ইনসিনসিয়ার, ভণ্ড বলতে পারি, হিপোক্রিট বলতে পারি, ইম্পোস্টার বলতে পারি। ক্লিয়ার, ওকে, মানে দায়িত্ব জ্ঞানহীন, কর্তব্যপরায়ণ, যার মধ্যে কর্তব্যপরায়ণতা নেই। তাহলে আমরা বলতে পারি বি ইজ দ্য কারেক্ট আনসার, টু বি ইনসিনসিয়ার। ভণ্ড বলতে পারি, ঠিক আছে, দায়িত্ব জ্ঞান শূন্য বলতে পারি, দায়িত্ব জ্ঞানহীন বলতে পারি। ওকে, তাহলে টু পে লিপ সার্ভিস তার মানে টু বি ইনসিনসিয়ার। তাহলে 45-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো ইকুয়েশনটাও কিন্তু এসছে তোমাদের কোথায়, সিজিএল 20/8/2021 আফটারনুন সেশনে, বিকেলে। 46 কি বলছে দেখো, 46 কি বলছে, এটা একটা ইডিয়ামের কোয়েশ্চেন, আমরা দেখে নেবো কি বলছে দেখো। 46 বলছে টু গেট দ্য বল রোলিং, টু গেট দ্য বল রোলিং, বলটাকে রোল করতে বলছে, ঘোরাতে বলছে। দেখো একটা ফুটবল ম্যাচ শুরু হবে, প্লেয়াররা কিন্তু প্লেয়াররা কিন্তু ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে এবং রেফারি এসে বাঁশি বাজিয়ে বলছে বলটাকে রোলিং করো, মানে বলটাকে ঘোরানো শুরু করো, মানে খেলা চালু করো, এই প্রসেসটাকে শুরু করো, প্রসেসটাকে শুরু করো। দেখো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু বিগিন আ প্রসেস, এই প্রসেসটা শুরু করো মানে খেলা শুরু করো। টু গেট দ্য বল রোলিং, বলটাকে ঘোরাতে শুরু করো মানে প্রসেস শুরু করে দাও। বিগিন সামথিং, বিগিন ডুইং সামথিং, কোনো কিছু করা শুরু করে দাও। ক্লিয়ার, হ্যাঁ। এবার কি বলছে দেখো 47 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 47 কি বলছে দেখো, ইডিয়াম 47 বলছে অন এজ, এজ মানে কি, এজ মানে হচ্ছে কিনারা। ক্লিয়ার, এবার মনে করো কোনো একজন ব্যক্তি কোনো একটা জায়গার, কোনো একটা প্লেসের একটা কিনারায় বসে আছে, মানে এমন একটা বিপজ্জনক কিনারা, মনে করো এটা একটা পাটাতন, অনেক ওপরে এই কিনারায় কোনো একজন ব্যক্তি বসে আছেন এবং সে বুঝতে পারছে সে সামনে এগোতে পারছে না, তার কাছে সামনে এগোনোর কিন্তু পরিস্থিতি নেই এবং সে বুঝতে পারছে যখন তখন কিন্তু বিপদ হতে পারে। তাহলে সে কি থাকবে, সে কিন্তু রিল্যাক্স থাকবে না এবং একটা টেনশানে থাকবে, নার্ভাস থাকবে। ক্লিয়ার, ঠিক সেই রকমভাবেই একটা মেয়ে তার সামনে পরীক্ষা, সারা বছর সে আনন্দ ফুর্তি করে বেরিয়েছে, পড়াশুনো করেনি এবং পরীক্ষাটা কিনারায় চলে এসেছে, তাহলে সে কিন্তু পরীক্ষার কিনারায় চলে এসছে, পড়াশুনো করেনি, ফাঁকি দিয়েছে, তার মানে কি তাকে এখন একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাহলে সে কি থাকবে, নার্ভাস থাকবে এবং আনএবল টু রিল্যাক্স, সে কিন্তু রিল্যাক্স করতে পারবে না, স্বচ্ছন্দে থাকবে না। তাহলে অন দ্য এজ, কিনারায় এসে পৌঁছে যাওয়া, তার মানে কি নার্ভাস এবং আনএবল টু রিল্যাক্স, সে কিন্তু রিল্যাক্স করতে পারবে না, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না। 47 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 48 কি বলছে দেখো। 48 কি বলছে আমরা দেখে নেবো, বলছে লায়ন্স শেয়ার, লায়ন সিংহের শেয়ার। দেখো বনের মধ্যে যদি কোনো একটা খাবার পায়, মনে করো অনেক পশু আছে, সব পশুরা একটা খাবার পেয়েছে বা অন্য কোনো একটা পশুকে মেরেছে এবং লায়ন হচ্ছে বনের রাজা, সিংহ সে কি বলেছে, সে সবাইকে বলেছে এই যে খাবারটা তোরা খেয়েছিস, তোরা তোদের মতন খাবার খেয়ে যাবি, কিন্তু সব থেকে বেস্ট শেয়ারটা, সব থেকে ভালো পোর্শনটা আমার জন্য রেখে যাবি, এবং তারা কিন্তু রাখতে বাধ্য। তার কারণ কি, লায়ন হচ্ছে বনের রাজা,
তাকে কিন্তু সবাই ভয় পায়। তাহলে লায়নের যে শেয়ারটা হবে সেই খাবারের মধ্যে সেটা কিন্তু বেস্ট, সব থেকে ভালো শেয়ারটা হবে, একদম ভালো মানের শেয়ারটা কিন্তু তার জন্য রেখে দেওয়া হবে। তাহলে লায়ন শেয়ার তার মানে হচ্ছে বেস্ট পার্ট বলতে পারি। দেখো এটাও কিন্তু এসছে 18/8/2021 আফটারনুন সেশনে। ওকে, সিজিএল। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট, ডি বলতে পারি বা বলতে পারি সি, ডি নয়, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য গ্রেটেস্ট, সব থেকে বড়, অ্যান্ড মোস্ট ডিজায়ারেবল পোর্শন অফ সামথিং, সব থেকে ডিজায়ারেবল কাঙ্ক্ষিত যে অংশটা কোনো কিছু, সেই অংশটা তার মানে হচ্ছে লায়ন শেয়ার। ওকে, যেটা আমরা বললাম যেমনটা 49, 49 কি বলছে আমরা দেখে নেবো। 49 কি বলছে দেখো, 49 বলছে যে এ কিক ইন দ্য টিথ, একটা লাথি, দাঁতে যদি কেউ একটা লাথি মারে, মনে করো একজন ব্যক্তি তারা কিনা মার্শাল আর্ট শেখে এবং লড়াইয়ের সময় ঠিক এইভাবে পা দিয়ে কারোর দাঁতে লাথি মেরে দিয়েছে, তাহলে লাথি মারা বিষয়টা এটা কি হবে, একটা বিপত্তিজনক বিষয়, তাই তো? এটা ভালো বিষয় হবে না। তাহলে একটা চরম বিপত্তিকর পরিস্থিতি, আমরা ডিসঅ্যাপয়েন্টিংও বলতে পারি, শকিং বা ডিসঅ্যাপয়েন্টিং। শকিং, SHOCKING, কোনো একটা পরিস্থিতি যে পরিস্থিতিটা আঘাতজনক, বা বলতে পারি ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক। ডিসঅ্যাপয়েন্টিং, APPOINTING। তাহলে কারোর দাঁতে লাথি মারলে দাঁত ভেঙে যাবে এবং সেটা আঘাতজনক, শকিং হবে এবং ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক হবে। কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, কোনটা নেবো দেখো, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই একটা গ্রেভ, এই গ্রেভ মানে হচ্ছে চরম, গ্রেভ মানে চরম, আর সেটব্যাক মানে কি, সেটব্যাক মানে হচ্ছে বিপত্তি। তাহলে একটা চরম বাজে বিষয়, বিপত্তির একটা বিষয় দাঁতে লাথি মারাটা, তাহলে কিন্তু এটা শকিংও হতে পারে, ডিসঅ্যাপয়েন্টিংও হতে পারে এবং চরম বিপদ বা বিপত্তিও হতে পারে। ওকে, 49 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, মর্নিং সেশন 18/8/2021 মর্নিং সেশনে কিন্তু এটা এসছে। লাস্ট ইডিয়াম কি বলছে আমরা দেখে নেবো আজকে লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন 50 কি বলছে দেখো, লাস্ট কোয়েশ্চেন 50 আমাদেরকে যেটা বলছে, 50 বলছে এ স্টাম্বলিং ব্লক। স্টাম্বল মানে কি, স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া, আর ব্লক মানে কি, ব্লক মানে একটা চাই, মনে করো কোনো একটা বরফ। দেখো ছবিটা ফলো করো, এরকম রাস্তা দিয়ে হাঁটছিল একটা ছেলে, এরকম সামনে এরকম একটা ব্লক ছিল, একটা পাথরের টুকরো ছিল, সেটাই লিখে কিন্তু সে হোঁচট খেয়ে পড়ে গেছে। তাহলে এই যে স্টাম্বলিং যে ব্লকটা, এই ব্লকটা কি করলো, সে সামনের দিকে এগোচ্ছিল, প্রোগ্রেস করছিল, প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটাকে কি করলো, প্রোগ্রেসটাকে কিন্তু আটকে দিল। ওকে, তাহলে প্রোগ্রেসে বাধা কি, এই ব্লকটা হচ্ছে প্রোগ্রেস, উন্নতির একটা বাধা। তাহলে অপশানে চলে যাব, অপশান কি বলছে দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান অবস্ট্যাকেল টু প্রোগ্রেস মানে উন্নতির পথের একটা বাধাকে আমরা বলবো স্টাম্বলিং ব্লক, একটা হোঁচট খাওয়ার একটা চাই বা পাথর, যাই বলি না কেন। এটা কিন্তু 18/8/2021 মর্নিং সেশনে এসছে সিজিএল। ওকে, তাহলে এটাই হচ্ছে আজকের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে, কোনো প্রবলেম থাকলে জানাবে, সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। এবং ক্লাসগুলো কেমন লাগছে, এবং বারবার বলবো প্লে লিস্টে কিন্তু সমস্ত টপিকের ওপরে আলাদা আলাদা করে, যারা নতুন ক্লাসে আসছো তাদেরকে বলবো প্লে লিস্টে কিন্তু সমস্ত টপিকের ওপরে আলাদা আলাদা প্লে লিস্ট করে দেওয়া আছে, তোমরা কিন্তু প্লে লিস্টটা চেক করবে। কোনো প্রবলেম থাকলে বলবে, কোনো সাজেশান দেওয়ার হলে দিতে পারো। দেখা হবে নেক্সট ক্লাস।